আজকে ক্লাসে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা সম্পর্কে জানবো। এখন তোমাদের বইয়ে এই চ্যাপ্টারটা মোটামুটি ছোট হিসেবেই তোমরা জানো যে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় কোষ বিভাজন চ্যাপ্টারটা খুবই ছোট। তো আমি চেষ্টা করবো যে একটা ক্লাসই দেখে এই চ্যাপ্টারটা শেষ করা যায় কিনা। আর যেহেতু 9-10 থেকে তোমাদের এই কনসেপ্টটা আছে কোষ বিভাজন চ্যাপ্টার সম্পর্কে, তাই আমি একটু ফাস্ট বলবো বা অনেক কিছু স্কিপ করবো, তোমরা জিনিসগুলো বই থেকে পড়ে নিও। তো কোষ বিভাজন চ্যাপ্টার সম্পর্কে প্রথমে যখন কথা বলতে হয় তখন একটা বিজ্ঞানীর নাম বলতে হয়, সেটা হচ্ছে ফ্লেমিং। এই নামটা তোমরা মনে রাখবা যে এই ফ্লেমিং সাহেবই কিন্তু প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। তো ফ্লেমিং সাহেব কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন যে প্রাণীতে, ওই প্রাণীর নাম হলো যে স্যালামান্ডার, তাই না? আমি এটা অন্য কালি দিয়ে লিখতেছি, এটা হলো যে সামুদ্রিক স্যালামান্ডার। এই সামুদ্রিক স্যালামান্ডার প্রাণীতে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। এখন কোষ বিভাজন টাইপের কথা যদি বলি, তোমরা সবাই জানো কোষ বিভাজন সাধারণত 3 প্রকার। তো 3 প্রকার কি কি? প্রথম হলো যে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে এই যে এ মানে কি নাই, তাই না? মাইটোসিস যেখানে হয় না, যাকেই বলা হয় অ্যামাইটোসিস। তাহলে পরেরটা হবে কি? মাইটোসিস। আর সবার শেষে সেটা হচ্ছে মিওসিস। মিওসিস আমরা এগুলো ডিটেলস জানবো, মেইনলি আমরা মাইটোসিস আর মিওসিসের ডিটেলস জানবো। আর অ্যামাইটোসিস আমরা এখনই একবারে বলে দিতেছি, সেটা অ্যামাইটোসিস থেকে যদি জানার মতো দরকার হয় সেটা তোমরা জাস্ট মনে রাখবে উদাহরণ, যে অ্যামাইটোসিস কোন ধরনের প্রাণীতে হয়। 2টি উদাহরণ মনে রাখবা, একটা হলো ইস্ট, একটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা, ইস্ট আর অ্যামিবা, এই 2টা মনে রাখবা। তুমি চাইলে ব্যাকটেরিয়া বলতে পারো, বা অনেকেই তোমরা বলবা যে ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস হয়। হ্যাঁ, ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস হয়, কিন্তু ওইটাকে আমরা একটু আলাদাভাবে সুন্দর করে বলি দ্বিবিভাজন, তাই না? ব্যাকটেরিয়া যেটা অ্যামাইটোসিস হয়, অ্যামাইটোসিস না বললে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলবো আমরা দ্বিবিভাজন। ওটাও এক ধরনের অ্যামাইটোসিস, কিন্তু আমরা যখন ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়বো তখন দেখা যায় ওইখানে দ্বিবিভাজন লেখা থাকে। আর অ্যামাইটোসিস তোমরা জানো যে মাঝখান থেকে জাস্ট 2টা ভাগ হবে, 2টা ভাগ হয়ে 2টা নতুন 2টা কোষ তৈরি করবে। তো অ্যামাইটোসিস থেকে তোমাদের এইটুকু জানলে কিন্তু হবে, আর কিছু দরকার নেই, জাস্ট উদাহরণটা। এখন আমরা মাইটোসিস সম্পর্কে জানবো। তো একটা কথা আগে বলে নিই, মাইটোসিস সম্পর্কে জানার আগে আমরা একবারে সেল সাইকেল সম্পর্কে জানবো, বা কোষ চক্র, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। তো এর জন্য আমি পরে একটা স্লাইড নিচ্ছি, ওই স্লাইডে যাই। এই যে দেখো, এই স্লাইডে এই যে সেল সাইকেল দেয়া আছে, তো এই যে ছবিটা দেয়া আছে তোমাদের, এরকমই একটা ছবি তোমাদের বইতে দেয়া আছে। তো আমি জাস্ট ওই বইয়ে তথ্যগুলো এইখানে আমি ইনপুট করব, বাকিটা তোমরা পড়ে নিবা নিজেরা। তো প্রথমত দেখো, সেল সাইকেল তো জানো যে সেল সাইকেলের একটা নির্দিষ্ট অংশ সেল বিভাজন হবে, সেই অংশটুকু মোট সেল সাইকেলে খুবই কম সময়, কতটুকু? 5 থেকে 10%, 5 থেকে 10% সময় কোষ বিভাজন হয়, যেটাকে আমরা এম ফেজ বলি, তাই না? এই যে এম দেওয়া আছে, এইটাকে বলা হয় এম ফেজ। আর বাকি টোটাল সময়টুকু বলা হয় ইন্টারফেজ। এই যে এইখান থেকে, এই যে কালার থেকে শুরু হয়ে টোটাল এই যে সেল সাইকেলটা, এইটাকে বলা হয় কি? ইন্টারফেস, তাই না? একটা এম ফেজ, একটাকে বলতে পারি আমরা ইন্টারফেস। এই ইন্টারফেসকে আবার 3টা উপদশায় ভাগ করা হয়। তার মধ্যে একটাকে বলা হয় জিওন, একটাকে সিনথেসিস বা এস, একটাকে বলা হয় G2। জি মানে গ্যাপ, তাই না? এটা হচ্ছে গ্যাপ 1, মানে প্রথম একটা বিশ্রাম নিবে, আর এটা গ্যাপ 2, দ্বিতীয় বিশ্রাম। এখানে এস মানে সিনথেসিস। এখানে কাজে শুধু একটাই, ডিএনএ সিনথেসিস হয়। তোমরা এগুলো জানো, আমি জাস্ট তোমাদের বলতেছি, তোমরা আমার সাথে রিপিট করো, তোমাদের একবার রিভিশন হয়ে যেতেছে যারা জানো। আর যারা জানো না তারা তো যা বলতেছি ওইগুলোই জাস্ট বইতে পাবা। এখন আসি আমরা যে গ্যাপ অন কি কি হবে, গ্যাপ টুতে কি কি হবে। তো এর জন্য আমি প্রথমে তোমাদের একটা কথা বলবো, যে একটা কোষ বিভাজন কেন হবে। আমার কথাটা বুঝো, যে একটা কোষ, এই যে সেল ডিভিশন, এই ডিভিশনটা কেন হবে, বা সে একটা কোষ যখন ম্যাচিউর হয় তখন সে কেন আবার একটা সাইকেল কমপ্লিট করে আবার ডিভিশন হবে, তাই না? তো একটা কোষ বিভাজন হবে নতুন যখন কোষ দরকার হয়, যেমন ক্ষতস্থান পূরণ বলো, জননাঙ্গ সৃষ্টি বলো, দৈহিক কোষ সৃষ্টি বলো, সেগুলো তো তোমরা পরেই জানবা। কিন্তু কি কারণে, কি এমন আমাদের এইখানে একটা স্টিমুলেশন দেয়, বা কি এমন একটা উদ্দীপনা হয় যার জন্য একটা কোষ বিভাজন হয়, এইটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে। তো যখন গ্যাপ অন দশা হয়, তো গ্যাপ অনে বা এই যে সাইকেলটা দেখো, এইখানে কোষ বিভাজন শেষ, নতুন এইখান থেকে সাইকেল শুরু হয়, তাই না? তার এই যে সাইকেলটা চালানোর জন্য একটা প্রোটিন থাকে, তার নামও সাইকেল থেকে হয়, সেটা বলে সাইক্লিন। সাইক্লিন, এটা তোমরা মনে রাখবা। তাহলে সাইক্লিন একটা প্রোটিন, যে যতক্ষণ না পর্যন্ত এই প্রোটিনটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই যে সাইকেলটা, এই সেল সাইকেলটা কন্টিনিউ হবে না। এখন শুধু কি সাইক্লিন প্রোটিন তৈরি হলে সেল সাইকেল বা গ্যাপন দশাটা চলবে? না, এর সাথে আরেকটা জিনিস দরকার গ্যাপন দশার, সাইক্লিনের সাথে শক্তি তৈরি করার জন্য। কারণ তুমি একটা কোষ বিভাজন করবে, একটা সম্পূর্ণ প্রসেস যদি তুমি চালনা করো, তোমার অবশ্যই শক্তি প্রয়োজন হবে। ওই শক্তি তৈরি করার জন্য একটা এনজাইম দরকার, ওটাকে বলা হয় সিডিকে।
আমি এখানে লিখি সিডিকে মানে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কেন সাইক্লিন ডিপেন্ডেন্ট? কারণ যতক্ষণ পর্যন্ত এই সাইক্লিন প্রোটিনটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত সিডিকের কোনো ভ্যালু নাই, এ সব সময় সম্পূর্ণভাবে সাইক্লিন উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি হলো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তোমরা যারা ইন্টারমিডিয়েটে কাইনেস এনজাইমের নাম শুনছো বা কাইনেস সম্পর্কে একটু হলেও তোমাদের ধারণা আছে, তারা জানো যে কাইনেস এনজাইমটা শক্তি উৎপাদনের সাথে রিলেটেড। তাহলে কাইনেস এনজাইম যেখানেই থাকবে সেখানে হয় এটিপি ভাঙবে না এটিপি করবে। তাহলে এখানে এটিপি তৈরি হয়, যেহেতু আমাদের শক্তি তৈরি করার প্রয়োজন হবে কোষটাকে চালানোর জন্য। আমরা এটিপি কোন জায়গা থেকে পাবো? আমরা এটিপি পাবো এডিপি থেকে, আর তার সাথে একটা কি ইনঅর্গানিক ফসফেট অ্যাড হবে। ইভেন তোমরা এই প্রসেসের নামও জানো, তাই না? এই যে ফসফেট অ্যাড হওয়া, তাই না, এডিপির সাথে, এটাকে বলা হয় কি ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন তোমাদের যেগুলো বলতে সেগুলো সবই কিন্তু এমসিকিউ। তাইলে দেখো এই যে ফসফোরাইলেশন করলো কে? কোন এনজাইম? এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে যতক্ষণ না পর্যন্ত সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস থাকবে বা এই কাইনেস এনজাইমটা আসবে ততক্ষণ পর্যন্ত ফসফোরাইলেশন হবে না বা এটিপি তৈরি হবে না। যেই সিডিকে আসবে এই সিডিকেই এখানে ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি করবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো। এই কথাগুলোই কিন্তু তোমাদের বইয়ে বলা আছে, তোমরা খুঁজলেই দেখবা সেল সাইকেলের মধ্যে এই জিনিসগুলো বলা আছে। তাইলে আমরা এখান থেকে দুইটা কথা জানলাম। একটা কথা, প্রথম কথা কি, যে জিয়ন দশায় আমাদের একটা প্রোটিন তৈরি হয় নাম সাইক্লিন, আর এইখানে আরেকটা আমরা এনজাইম পাই যার নাম সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, যেটা কি করে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই যে সিডিকে কি করলো? ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করলো। তাহলে এই এমসিকিউটা তোমরা পারলাম। এই আর এই যে জীবন দশের মোট সময় কত? আমরা ওইখানে বলছি 5 থেকে 10% ছিল বিভাজনের সময়, আর বাকি 90 থেকে 95 কি হবে? ইন্টারফেস। আর এই টোটাল 90 থেকে 95% সময়ের মধ্যে 30 থেকে 40% সময় হলো আমাদের জ্ঞাপন দশে থাকে। আমি একবার বাকিগুলো বলে দিতেছি। এইটা হলো 30 থেকে 40%, আর সিনথেসিস হলো 30 থেকে 50%। এইটুকু পার্থক্য, একটা 40 আর একটা 50। আর বাকি অনেক সময় তোমরা যদি হিসাব করো তাহলে কিন্তু তোমরা এটা বের করতে পারবে না। তোমরা জাস্ট মুখস্থ রাখবা যে এইটা হলো 10 থেকে 20% সময় গ্যাপ অফ টু। তাহলে গ্যাপ টু কতটুকু সময়? 10 থেকে 20% সময়। তাহলে এই দেখো এইখানে আমাদের শক্তি তৈরি হলো, তাই না? সাইক্লিন প্রোটিনের কারণে চক্রটা শুরু হলো। এখন আর কি দরকার? আর দরকার আমাদের ডিএনএ তৈরি করা, তাই না? কারণ ডিএনএ অনুলিপন যদি না হয়, ডিএনএ যদি দুইটা সেট নাই পাও, তাহলে কোষ বিভাজনে তুমি কিভাবে দুইটা কোষে সমানভাবে ডিএনএ বা সমানভাবে ক্রোমোজোম দিবা? তাহলে ওই যে ডিএনএ যে সিনথেসিস হবে, সেই সিনথেসিস হয় এই যে এস ফেজে। এই যে লিখিয়ে দিলাম আমরা যে এস ফেজ, এস দশের নামই সিনথেসিস। তাহলে এখানে কি হবে? এখানে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ অনুলিপন হবে। এইটাই, শুধু এইটুকুই জানতে হবে এখান থেকে। আর বাকি হলো আমাদের গ্যাপ টু। তাহলে আবারও সেম ব্যাপার, যে গ্যাপ টু বা এখানে বিশ্রাম কেন দরকার হয়? কি এমন কাজ করে যার জন্য এখানে গ্যাপ নেওয়া দরকার হয় বা বিশ্রাম নেওয়া দরকার হয়? কারণ পরবর্তীতে তার সেলটাকে ডিভিশন করতে হবে, ডিভাইড করতে হবে, তাই না? তাহলে প্রথম গ্যাপটা ছিল এরকম যে ডিএনএ সিনথেসিস করার আগের জন্য যে শক্তিটুকু দরকার হয় তার জন্য গ্যাপ। আর পরের গ্যাপটা হলো ডিএনএ সিনথেসিস করা শেষ, এখন ওই ডিএনএটাকে কাজে লাগে আমরা কোষটা বিভাজন করবো, তাই না? কোষ বিভাজনের আগের যে বিশ্রাম। তাহলে এইবারও আবার একটা ব্যাপার, যে এই গ্যাপ থেকে কোষটা যে বিভাজন হবে সেটা কেন হবে? কে আবারও এখানে উদ্দীপনা দিবে? তো এর জন্য মনে রাখবা যে একটা কোষ যতক্ষণ না পর্যন্ত, আমার কথা শুনো ভালোভাবে, একটা কোষ যতক্ষণ না পর্যন্ত ম্যাচিউর হবে ততক্ষণ পর্যন্ত এই যে সেল ডিভিশন কিন্তু হবে না, তাই না? তাহলে ম্যাচিউর হইতে হবে। ওই ম্যাচিউর হওয়ার জন্য একটা ফ্যাক্টর কাজ করে, বুঝো? এটা মুখস্থ না কিন্তু, যে ম্যাচিউর হওয়ার জন্য যে ফ্যাক্টর কাজ করে ওইটাকে বলা হয়, এই যে গ্যাপ টু দশায় এই ফ্যাক্টরটা পাবা তোমরা, ওইটাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা সংক্ষেপে এমপিএফ বলা হয়। তাহলে এমপিএফ মানে কি? এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তোমরা যারা তুলবা খাতায় তারা আমার সাথে সাথে লিখে ফেলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত, এটা এক ধরনের প্রোটিন আসলে, ততক্ষণ পর্যন্ত এই যে গ্যাপ টু থেকে সেল ডিভিশনটা হবে না। তাহলে এইখানে এমপিএফ ফ্যাক্টরের প্রয়োজন পড়ে। আর এই এমপিএফ ফ্যাক্টরটা যখনই তৈরি হবে তখন সাথে সাথে আমাদের অন্যান্য জিনিস যেগুলো দরকার, স্পেশালি এটিপি তো দরকার। তোমাদের এখানে বলছি, এখানেও কি আমাদের গ্যাপ টু তো কি এটিপি দরকার, তাই না? কোষ বিভাজন করবা, শক্তি তো অবশ্যই দরকার আছে। তাহলে এটিপি তৈরি হবে, এরপরে আমাদের এই যে পরবর্তী কাজ বা সেল ডিভিশন তৈরি হয়। এখন আরেকটা কথা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, যে আমাদের সেল ডিভিশনের মধ্যে একটা সুন্দর একটা টার্ম থাকে, আমরা এটাকে বলি স্পিন্ডল ফাইবার। তোমরা জানো যে কোষ বিভাজনের এই যে প্রোমেটাফেজ পর্যায়ে কিন্তু স্পিন্ডল ফাইবার তৈরি হয়। তো এই যে স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবার কিন্তু এমনি এমনি তৈরি হয় না। আমাদের কোষীয় কঙ্কাল আছে না, মাইক্রোটিবিউলস, নাম শুনছো তোমরা যারা কোষীয় কঙ্কাল পড়ছো, যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, নাম শুনছো তোমরা। তো ওই মাইক্রোটিবিউলস গুলো স্পিন্ডল ফাইবার তৈরি করে। এখন প্রথমত তোমার কোষ বিভাজনের সময় যদি স্পিন্ডল ফাইবার তৈরি করতে হয় তাহলে তো তার আগে তোমার মাইক্রোটিবিউলস তৈরি করা দরকার হবে, তাই না?
তাহলে আগে যেহেতু তোমার মাইক্রোটিউবুলস তৈরি করার দরকার হয়, সেই মাইক্রোটিউবুলসই কিন্তু এই যে গ্যাপ টু উপদশায় তৈরি হয়। যদিও তৈরি হওয়া বলাটা ঠিক হয় না আমি বলবো এইভাবে তৈরির সূচনা হয়। কথা বুঝছো? তাইলে এই যে মাইক্রোটিউবুলস তৈরির সূচনা, এটা কোন ফেজে হয় বা কোন দশায় হয়, তখন কি বলবো তোমরা? গ্যাপ টু দশায় হয়। আশা করি এই যে সেল সাইকেল রিলেটেড যতটুকু এমসিকিউ এখান থেকে আসতে পারে যা সবকিছু কিন্তু আমি বলে ফেলাইলাম। তোমাদের জন্য আবারও বলতেছি যে প্রথমে সেল সাইকেল দুইটা পর্যায়ে ভাগ করবা, একটা এম ফেজ আর একটা ইন্টারফেজ। এই যে ইন্টারফেজ, তো ইন্টারফেজের আবার তিনটা উপদশা আছে, একটা G1, একটা সিনথেসিস, একটা G2। G1-এ কি হয়? সাইক্লিন প্রোটিন তৈরি হয়, সিডিকে কাইনেস যে এনজাইমটা তৈরি হয়, তারপর G1 দশাটা হয়। সিনথেসিসই হয় ডিএনএ সিনথেসিস। আর গ্যাপ টুতে কি হয়? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হয়, যেটা পরবর্তীতে কোষ বিভাজন হেল্প করবে, সাথে কিছু এটিপি তৈরি হয়। আর এই যে স্পিনার ফাইবার কোষ বিভাজনে পাবো, ওই স্পিনার ফাইবার জন্য যে মাইক্রোটিউবুলস দরকার, সেই মাইক্রোটিউবুলসগুলো তৈরির সূচনাটা G2তেই হয়, বাকিটা তৈরি কিন্তু এই যে এম ফেজই হবে। ক্লিয়ার? এই কিন্তু আমাদের মোটামুটি সেল সাইকেল গেল। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা নিজ দায়িত্বে এইখান থেকে ইন্টারফেজের গুরুত্ব, মানে আমি যা বলছি দেখো, এই যা তৈরি হয়েছে, এই যে ডিএনএ, আরএনএ, তারপর আমাদের এটিপি, সবকিছু কিন্তু গুরুত্বের মধ্যে পড়ে। তো তাও তোমরা নিজ দায়িত্বে ইন্টারফেজের গুরুত্ব আর কোষচক্রের গুরুত্ব, এই দুইটা তোমরা পড়ে নিবা। তাহলে এই দুটো যদি পড়া হয় তাহলে কিন্তু আমাদের সেল সাইকেল কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সেল সাইকেলের পরে আমরা আমাদের মাইটোসিস থেকে শুরু করব। তো আমি এই জন্য আবারও পরের আরেকটা স্লাইডে যাই। এই যে দেখো মাইটোসিস। তো মাইটোসিস থেকে এমসিকিউর বেসিসে চিন্তা করলে প্রথমে যেটা জানতে হবে যে মাইটোসিস কোথায় হয়। ঠিক আছে, সবার প্রথমে এটা জানতে হবে কোথায় হয়। তো সহজ কথা, যেসব টিস্যু বিভাজিত হবে ভাজক টিস্যু, সেই সব টিস্যুতে হবে। আমরা ভাজক টিস্যুকে কি বলি? মেরিস্টেম, তাই না? তাহলে মেরিস্টেম টিস্যু বা মেরিস্টেম কোষগুলোয় আমাদের মাইটোসিস কোষ বিভাজন হবে। এই মেরিস্টেম কোষ বা মেরিস্টেম টিস্যু আমরা কোথায় পাবো? আমরা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের শাখা পোশাকার যে শীর্ষ আছে, তারপর মূলের বর্ধিষ্ণু শীর্ষ, তারপর যে ক্যাম্বিয়াম বলা হয়, তাই না? এই সব জায়গায় কিন্তু আমরা পাবো। তো এটা হলো যে কোথায় হয় জানলাম আমরা, ইজি ব্যাপার। এখন জানবো যে কোথায় হয় না। কোথায় হয় না এইটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? কোথায় হয় না, কোন কোন কোষগুলো হবে না? নর্মালি যেসব কোষে নিউক্লিয়াস থাকবে না সেসব কোষে কোষ বিভাজন হবে না, তাই না? তাহলে যদি নিউক্লিয়াস থাকে না কোন কোষে, তার মধ্যে বলতে হয়, তাহলে সবার আগে আমরা বলবো রেড ব্লাড সেল। আমরা জানি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, আসলে বলতে হবে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকায়, কারণ বাচ্চা লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকায় আমাদের কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এরপর আর কি? এটা তো গেল আরবিসি। তারপর দুইটা মনে রাখবো আমাদের বডিতে, একটা হচ্ছে পেশি কোষ আর একটা স্নায়ু কোষ। এই পেশি কোষ আর স্নায়ু কোষে আমাদের মাইটোসিস হয় না, কোষ বিভাজন হয় না। ওকে, ঠিক আছে। আর উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো? যেহেতু ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যুতে মাইটোসিস হয়, তাহলে এসথায়ী টিস্যু যেটা, সেই এসথায়ী টিস্যুতে মাইটোসিস হবে না। এগুলো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বা এসথায়ী কোষ, সেখানে মাইটোসিস হবে না। এই তাহলে তোমরা এটা মনে রাখবা যে কোথায় হয় আর কোথায় হয় না। এবার আসো আমরা যদি মাইটোসিসের কথা বলি, যে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কিন্তু দুইটা ব্রড হেডিং এ ভাগ করতে পারি, তাই না? দুইটা ব্রড হেডিং এর মধ্যে একটা তো হলো যে নিউক্লিয়াসের বিভাজন, সবাই জানি আমরা, সেটাকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আর একটা হলো যে সাইটোপ্লাজম বিভাজন, সেটা কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, তাই না? আর এই দুই বিভাজনের যে মাঝামাঝি পর্যায়, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এই দুই বিভাজনের মাঝামাঝি পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস। ওকে, তাহলে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস, তিনটা কাইনেসিস আমরা কিন্তু জানলাম। আরেকটা কাইনেসিস আমি একটু সাইডে লিখে রাখি, তোমরা খেয়াল করো, আমি পরে বলবো। এই যে এই সাইডে আমি লিখে রাখি, সেটা হলো যে মেটাকাইনেসিস। এই জিনিসটা কি তোমরা যারা জানো তারা আশা করি অলরেডি বুঝতে পারতেছো, বাট যারা জানো না তাদের জন্য একটু ওয়েট করতে হবে, তারা একটু পরেই বুঝবা যে মেটাকাইনেসিস কি। যেহেতু সমার্থক শব্দ সবগুলা, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস, মেটাকাইনেসিস। তো অলরেডি তিনটা বললাম। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজম বিভাজন। ইন্টারকাইনেসিস কি? এই দুই বিভাজনের মধ্যবর্তী একটা পর্যায় বা গ্যাপ। আর এটা হলো মেটাকাইনেসিস। এবার আসো, আমরা যেহেতু অলরেডি মাইটোসিস সম্পর্কে পড়তেছি, তাহলে আমরা প্রথমে শুরু করবো ক্যারিওকাইনেসিস থেকে। তাহলে ক্যারিওকাইনেসিস কিন্তু আমরা জানি যে ক্যারিওকাইনেসিসের কয়টা আছে? এই যে আমরা কি বলে দশা, তাই না? 5টা দশা আছে, তাই না? সবাই তোমরা জানো। আমি একবার লিখে দিই এখানে। আচ্ছা, এটা কি কালো করে দেই? কি কি দশা আছে? একটা তো হলো যে 1 নাম্বার কি? প্রোফেজ বা আদি দশা। তারপর 2 নাম্বারে কি? প্রোমেটাফেজ।
প্রোমেটাফেজ। 3 নম্বরে কি কোথায় গেল? 3 নম্বরে হলো যে আমাদের মেটাফেজ। মাঝে মধ্যে কলমে কাজ করে না আমার। 4 নম্বরে তো জানো তোমরা সবাই অ্যানাফেজ, আর সবার শেষে 5 নম্বরে টেলোফেজ। ওকে, এই 5টা। তো এই 5টার কি কি ফিচার আছে আমি একবারে তোমাদের লিখে দিব, তারপর আমি একটু ডিসকাস করব। আমি তো ছবি টবি আর অ্যাড করবো না, যেহেতু অ্যাডমিশনের জন্য তোমরা খুব ছবি দেখবা না বা কিছু পড়বে না, জাস্ট প্রতিটা ক্ষেত্রে 2-3টা পয়েন্ট করে তোমরা মনে রাখবা। ওকে, তাহলে আমি উপরে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমি মুছে ফেলতেছি। আমি শুধু এই যে 5টা পয়েন্ট, যে 5টার কথা বললাম, এই 5টা আমরা ব্রড হেডিংয়ে শিখবো এখন। ঠিক আছে, এই যে আমরা একটু এই অংশটা মডিফাই করে নিলাম, তোমরা সবাই দেখতে পারতেছো। আগে যতটুকু পড়াইছি আমি একটা কর্নারে রাখছিলাম। এখন এই 5টার মধ্যে থেকে প্রথমে এই যে 3টে স্টেপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই 3টার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কনফিউশন ক্রিয়েট হয়। তো তোমরা জিনিসগুলো এইভাবে মনে রাখবা যে প্রথমত হলো যে এখানে কি হয়, তোমরা জানো যে ক্রোমোজোমের কথা যদি বলি, যে ক্রোমোজোমে কি হবে, ক্রোমোজোমে জল বিয়োজন শুরু হবে, তাই না? জল বিয়োজন বা পানি বিয়োজন শুরু হয়। তাহলে পানি বিয়োজন যদি শুরু হয়, তাহলে ক্রোমোজোম আস্তে আস্তে কি হবে, খাটো মোটা হবে। কারণ তোমার মধ্যে থেকে যদি পানি না নেওয়া, পানি নিয়ে নেও, তাই না, তাহলে তুমি আস্তে আস্তে ঘনীভূত হবা, তাহলে আস্তে আস্তে দেখতে কি তুমি খাটো ও মোটা হবা। তো তোমরা এইখানে এইটা মনে রাখবা যে এই যে প্রোফেজে শুধু এইভাবে বলবা যে জল বিয়োজন হওয়া শুরু করে, কথা বুঝছো, বা আরম্ভ হয়, খাটো ও মোটা হইতে থাকে। ঠিক আছে, এইভাবে বলবা যে খাটো মোটা হইতে থাকে, মানে এটা শুরু হয়, সবকিছু সূচনা। এমন না যে এখানে খাটো মোটা হয়, আবারও বলতেছি এখানে খাটো মোটা হয় না, খাটো মোটা হওয়া শুরু করে। জল বিয়োজন হয় না, জল বিয়োজন হওয়া আরম্ভ করে, তাই না? আরম্ভ, এগুলো বলবো আরম্ভ। এই বুঝছো? আরেকটা কাহিনী কোথায় হয়, আরেকটা কাহিনী নিউক্লিওলাসে, তাই না? একটা ক্রোমোজোম গেল, আরেকটা নিউক্লিওলাস। বানানটা কি লিখছি নিজেও যাই না, যাই হোক, নিউক্লিওলাসে কি হয়, নিউক্লিওলাসে তোমরা এবার বলবা যে নিউক্লিওলাস বিলুপ্ত ঘটে, বলবা না, বিলুপ্ত ঘটা শুরু করে বা বিলুপ্ত ঘটতে থাকে। ঠিক আছে, বিলুপ্তি ঘটতে থাকে, তাই না? ঘটতে থাকা আর ঘটা কিন্তু এক না। ঘটা মানে কি ঘটে গেছে, আর ঘটতে থাকে মানে কি ঘটা চলতেছে, চলমান, তাই না? তাইলে এই দুইটা ব্যাপার, যে নিউক্লিওলাসে কি হয়, বিলুপ্ত ঘটতে থাকে, এই ওয়ার্ডগুলো খেয়াল করবা যে ঘটতে থাকে, আরম্ভ হয়। আর সেম ব্যাপারে যখন তুমি প্রোমেটাফেজে বলবা, তখন ক্রোমোজোমের বেলায় বলবা কি, যে ক্রোমোজোম কি হয়, তাই না? এইখানে বলবা সে খাটো মোটা হয়, কথা বুঝছো? আর এই যে নিউক্লিয়াসের বেলায় কি বলবা, নিউক্লিয়াসের বেলায় বলবা বিলুপ্তি ঘটে। ঠিক আছে, তোমাদের বইতে এটা কতটুকু ভালোভাবে দেওয়া আছে আমি জানি না ঠিক, বাট তোমরা জিনিসগুলো এইভাবে বলবা, বা এমসিকিউতে আসলে এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, তো আচ্ছা সরি, দেখো আমি যেভাবে বলছি এখানে বলবো কি, যে ক্রোমোজোম খাটো মোটা হয়, খাটো মোটা হয়, এটা মানে তোমাদের বইতে বলা নেই, তাও বলবা। নিউক্লিয়াসের বেলায় বলবা যে নিউক্লিয়াস কি হয়, এবার যে নিউক্লিয়াস আমাদের বিলুপ্তি ঘটে বা বিলুপ্তি হয়, বিলুপ্ত হয় বা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট আশা করি কোনো ঝামেলা হবে না। এক্সট্রা কি কি জানতে হবে, এই যে আমাদের প্রোমেটাফের জন্য মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট একটা লাইন আমি বলবো, সেটা হলো যে ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য। এইটা মনে রাখবা। এটা কি ব্যাপারটা আমি একটু হালকা একটু বলি, বেশি না। যখন প্রোমেটাফেজ হয় তখন এরকম তোমরা জানো যে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, তাই না? সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন এই যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে লাগা শুরু করে, এইভাবে এই যে ক্রোমোজোমগুলো আসলো বা ক্রোমাটিন ফাইবারগুলো আসলো, আস্তে আস্তে লাগা শুরু করে। এখন ও যে স্পিন্ডল ফাইবার যুক্ত হবে, এটা কি আকর্ষণের কারণে যুক্ত হবে না? এখন দুইটা বস্তু যদি পরস্পরকে আকর্ষণ করে, বা এই স্পিন্ডল ফাইবারটা সে যদি এরকম আমাদের ক্রোমোজোমকে আকর্ষণ করে, তাহলে এই ক্রোমোজোম যখন আসবে তখন যে মোমেন্টে যুক্ত হবে ওই মোমেন্টে কাঁপাকাঁপি শুরু করবে। যেমন তোমরা চুম্বকের কথা চিন্তা করো, দুইটা চুম্বক যদি পাশাপাশি নিয়ে আসো, এরা একে অপরকে যখন টাচ করবে, টাচ করার আগে কিন্তু একটু দেখবা কাঁপতে থাকে। এই ব্যাপারটি এখানে হয়, আকর্ষণের কারণে কাঁপতে থাকে। তাহলে ক্রোমোজোম যখন কাঁপে, এইটাকে সুন্দরভাবে বলা হয়েছে ক্রোমোজোমীয় নৃত্য। আর এই ক্রোমোজোমীয় নৃত্য তুমি প্রোমেটাফেজ পর্যায়ে দেখতে পারবা। আমার কথাটা ক্লিয়ার? আর এইখানে তো অলরেডি বলছি আমি কি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। ঠিক আছে, এই যে প্রোমেটাফেজে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা নেই, যেখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। আবারও সেম ব্যাপার, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোথায়, প্রোমেটাফেজে। আর আমি যদি বলি যে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা
কথা বুঝো, এই স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা তখন কি বলবা? প্রোফেজ। তাহলে এই যে স্পিন্ডল যন্ত্র এর সূচনা হবে প্রোফেজে। সেম ব্যাপার আমি যদি বলি মাইক্রোটিউবুলস তৈরির সূচনা, তখন কিন্তু প্রোফেজের আগে, প্রোফেজের আগে কি ছিল? জাস্ট ইন্টারফেজের গ্যাপ টু দশা। আগের স্লাইডের কথা চিন্তা করে দেখো যে ইন্টারফেজের গ্যাপ টুতে কি হয়েছিল? মাইক্রোটিউবুলস তৈরির সূচনা হয়েছিল। ওই মাইক্রোটিউবুলসে আমাদের স্পিন্ডল ফাইবার তৈরি করা শুরু করে বা স্পিন্ডল যন্ত্র তৈরি করা শুরু করে। সেই শুরুটা কোথায় হয়? প্রোফেজে, এই যে প্রোফেজে। আর পরবর্তীতে প্রোমেটাফেজে গিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তাই না? তৈরি হয়, এখানে সূচনা কিছু না, এখানে তৈরি। আশা করি বুঝছো তোমরা এটা। এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের এখানে আর কিছু বলার নাই, আমাদের প্রোফেজে প্রোমেটাফেজের ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে। এখন সেম ব্যাপারগুলো যদি মেটাফেজে বলি, দেখো আমার কথা বুঝো, প্রোমেটাফেজেই ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়, কিন্তু মেটাফেজ পর্যায়ে তুমি এইবার বলবা যে এই পর্যায়ে সর্বাধিক খাটো মোটা। তার মানে ওইখানে খাটো মোটা হয়েছে, তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, বাট এইখানে সবকিছু হবে সর্বাধিক। এখানে আমরা বলবো সর্বাধিক খাটো মোটা, বুঝছো? কারণ এর চেয়ে বেশি কোনো ফেজে হবে না। এরপর তুমি যদি ইসের কথা বলো, নিউক্লিয়াসের কথা বলো, তাহলে এখানে কি বলবা? বিলুপ্ত। কেমন বিলুপ্ত? সম্পূর্ণ বিলুপ্ত। মানে এইখানে কোনোভাবে তুমি নিউক্লিয়াস দেখতেই পারবে না, যার জন্য আমরা বলবো সম্পূর্ণ বিলুপ্তি। প্রোমেটাফেজেই বিলুপ্তি হয়, বাট ওই বিলুপ্তি হওয়ার পরও তুমি কিছুটা হয়তো অবশেষ দেখতে পারবা, হালকা হালকা চাপচাপ ভাব তোমার মনে হবে, কিন্তু এইখানে গিয়ে সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। এইখানে তুমি আর পাবাই না মেটাফেজে। কথা ক্লিয়ার? আর আরেকটা টার্ম যেটা আমরা বলছিলাম, এই যে সেই মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কি হয়? মেটাকাইনেসিস মানে এই যে ক্রোমোজোমগুলা আমাদের এই যে মাঝামাঝি স্থানে অবস্থান করে, তাই না? মাঝামাঝি স্থানটাকে আমরা এই যে দেখো সাইডে থাকো, এই অঞ্চলটাকে আমরা কি বলি? বিষুবীয় অঞ্চল। তো এই যে ক্রোমোজোমগুলা মেটাফেজেই তো বিষুবীয় অঞ্চল বরাবর সবাই অবস্থান করে। তো এই যে বিষুবীয় অঞ্চল বা মাঝামাঝি বরাবর অবস্থান করলো, এই প্রসেসটাকেই বলা হয় মেটাফেজ। কথা বুঝছো? যেটা আমরা লিখলাম মেটাফেজ, এইখানে লিখে এই যে মাঝামাঝি জায়গায় অবস্থান করলো, এইটাকেই বলা হয় মেটাফেজ। সরি মেটাফেজ না, মেটাকাইনেসিস। আমার লিখতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে গেছে। এটা কি? মেটাকাইনেসিস। তাহলে তুমি যদি এখানে অ্যাড করো, সেটা এই যে মেটাফেজ পর্যায়ে অ্যাড করে দেবা, মেটাকাইনেসিস। তাহলে ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা হবে, নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে, মেটাকাইনেসিস হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে ক্রোমোজোমই খাটো মোটা হইলো, তাই না? যে প্রসেসে খাটো মোটা হয় ওইটাকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। কনডেনসেশন। তোমরা যারা কি করো, যে এই যে দুধ চা খাও, তারা জানো যে বলো না কনডেন্সড মিল্ক, তাই না? কনডেন্সড মিল্ক মানে ঘনীভূত মিল্ক, ঘন যে মিল্কটা থাকে। তো ওই যে ঘনীভূত হওয়ার প্রসেসকে বলা হয় কনডেনসেশন। কিভাবে কনডেনসেশন হইলো? কিভাবে কনডেনসেশন হয়? সেটা হয় এই যে ক্রোমোজোমগুলো পেঁচানোর মাধ্যমে, যে একজন একজনের সাথে এরকম পেঁচায়, এই পেঁচাই কনডেনসেশন হয়। তাহলে পেঁচানোর প্রসেসটাকে বলা হয় সুপার কয়েলিং। তাহলে এই যে কনডেনসেশন হইলো কিভাবে? সেটা হচ্ছে সুপার কয়েলিং এর মাধ্যমে। সুপার কয়েলিং এর মাধ্যমে। তাহলে সুপার কয়েলিং এর মাধ্যমে কনডেনসেশন হলো। তাহলে সুপার কয়েলিং কোন ফেজে পাবো আমরা? মেটাফেজে। কনডেনসেশন কোন ফেজে পাবো আমরা? মেটাফেজে। মেটাকাইনেসিস কোন ফেজে পাবো? মেটাফেজে। নামই কিন্তু মেটা আছে, বুঝতে পারতেছো? সর্বাধিক খাটো মোটা সর্বাধিক কোথায় পাবো? মেটাফেজে। সম্পূর্ণ বিরতি কই পাবো? মেটাফেজে। আশা করি এইটুকুতে কারো কোনো অসুবিধা থাকার কথা না, তোমরা সবাই বুঝছো, আমি ধরে নিলাম। এবার আসো অ্যানাফেজ। অ্যানাফেজে যে একটা ব্যাপারে জানতে হবে, তোমরা মোটামুটি জানো যে ক্রোমোজোমগুলো আকৃতি কি হয়, এরকম মাঝামাঝি যদি সেন্টোমিয়ার থাকে তখন বলা হয় ভি, তারপর যদি একটু সাইডে থাকে তখন এটা দেখতে কেমন এল, আর একটু যদি সাইডে থাকে তখন এটা দেখতে কেমন জে, তাই না? সবার শেষে যদি থাকে সেন্টোমিয়ার তখন দেখতে কেমন আয়ের মতো, তাই না? তাহলে এই যে বিটাকে কি বলা হয়? বিটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। এলটাকে বলা হয় কি? সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। যেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আর আইটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ঠিক আছে? টেলোসেন্ট্রিক। এই যে এইখানে একটু কষ্ট করে মনে রাখবে যে অ্যাক্রো ওয়ার্ডটা অনেক সময় এটি এমসিকিউতে বেশি আসে, কারণ এটি আনকমন। যেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। বাকিগুলো কিন্তু তোমরা পারবা, যে বি মাঝামাঝি থাকে তাই মেটা, তাই না? একটু কম মাঝামাঝি থাকে তাই সাবমেটা, একদম প্রান্তে থাকে প্রান্ত মানে টেলো। যেমন টেলোফেজ মানে সবার শেষের প্রান্তের ফেজটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে টেলো। তাহলে অ্যানাফেজ থেকে এইটুকু জানলেই হবে। সবার শেষে টেলোফেজ। টেলোফেজে কি হয়, কি এমন হয়? আমরা প্রোফেজে যা পাইছি জাস্ট তার অপোজিট হয়। প্রোফেজে পাইছি জল বিয়োজন, তাহলে এখানে কি হবে? জল যোজন, তাই না? বা পানির যোজন হবে। পানির যোজন যদি হয় তাহলে আবার সবাই কি তার আগের রূপে ফিরে আসবে, তাই না? আগের রূপ কি? নিউক্লিয়াস কি হবে? আবার পুনরাবির্ভাব হবে।
নিউক্লিয়াসের প্লাস পুনরাবির্ভাব আবির্ভাব হবে। তারপর এরপর যদি বলা হয় যে আমাদের ক্রোমোজোমে কি হয়, আবার আগের মতো ক্রোমাটিন ফাইবার তৈরি করবে ক্রোমোজোম থেকে, এই আলটিমেটলি দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। এইটুকুই কিন্তু আমাদের টেলোফেজ থেকে জানতে হবে। জাস্ট প্রোফেজে যা শিখছি আমরা সেইটারই উল্টা, ঠিক আছে। আমি যেহেতু নিউক্লিয়াস লিখে দিলাম, ক্রোমোজোমটা লিখে দিই। ক্রোমোজোম, তো ক্রোমোজোমে এখানে কি ছিল, প্রথমে কি ছিল, খাটো মোটা। খাটোর উল্টা কি, খাটোর উল্টা লম্বা, আর মোটার উল্টা কি, সরু, তাই না? তাহলে কি এটা কি হবে, সরু ও লম্বা। ক্রোমোজোম সরু ও লম্বা হয়। তাহলে এইগুলোই মনে রাখবা, ক্রোমোজোমের এটা নিউক্লিয়াস কি হবে, পুনরাবির্ভাব হবে, আর এখানে জলযোজন হবে। তাহলে আমাদের কিন্তু ওভারঅল মাইটোসিসের এই যে 5টা ফেজ আছে, 5টা ফেজ আমরা পড়ছি। এর বাইরে তো তোমাদের কিছুই আসবে না, তোমরা জাস্ট একটু বারবার করে পড়বা, আর এই কথাগুলোই পড়বা। ছবি টবি এখন আর অ্যাডমিশনে তোমাদের দেখার সময় নেই, বা দেখা উচিত না। হ্যাঁ, এইটুকু পড়লে আশা করি তোমাদের মাইটোসিস সম্পর্কে ক্লিয়ার, মানে মাইটোসিস এই ফেজগুলো সম্পর্কে যেগুলো মানে বেশি এমসিকিউ আসে, এইগুলোতে কিন্তু বেশি আসে, তো এইগুলো আশা করি পারবা তোমরা। যাই হোক, এরপর পরে যেগুলি আনইম্পর্টেন্ট, তাই না, এইটুকু যা বলছে এইটুকু ইম্পর্টেন্ট ছিল। আনইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পরবর্তী স্লাইডে অ্যাড করতেছি। তো আনইম্পর্টেন্ট মধ্যে ওই যে সাইটোকাইনেসিস বলছিলাম, সাইটোপ্লাজম বিভাজন, সাইটোকাইনেসিস। তো আমরা একটু সাইটোকাইনেসিস সম্পর্কে জানবো। তো সাইটোকাইনেসিস ব্যাপারটা কি হয়, যখন ওই দুইটা কোষ তৈরি হবে, তাই না, দুই সাইডে দুইটা কোষ তৈরি হবে, এরকম নিউক্লিয়াস দিয়ে এখানে একটা কোষ তৈরি হয় যেখানে তার ক্রোমাটিন ফাইবার টাইবার থাকে, এই সাইডে একটা কোষ তৈরি হয়, ক্রোমাটিন ফাইবার টাইবার থাকে। এখন এই কোষ দুটাকে আলাদা হওয়া প্রয়োজন হয় না, মাঝখান থেকে ভাগ না করলে কি দুইটা কোষ হবে, হবে না। এই যে ভাগটা করে, এই যে দাগটা দিলাম, এটাই কি বলি আমরা, কোষ প্লেট। এইটাকে বলা হয় কোষ প্লেট। তাহলে এই যে কোষ প্লেট তৈরি হয়, কি থেকে কোষ প্লেট তৈরি হয় এইটুকু একটু তোমরা জানবা, যে এই কোষ প্লেটটা আমাদের মধ্যপর্দার মতো, যে দুইটা জিনিস দিয়ে তৈরি হবে। একটাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্ট কিন্তু তোমাদের শুরুর দিকে বলা সাইটোপ্লাজম। তোমরা এটা এইভাবে মনে রাখবা যে ফ্রাগমোপ্লাস্টটাকে তৈরি করে এন্ডোপ্লাজম রেটিকুলাম, অথচ সে থাকে সাইটোপ্লাজমে, তাই তুমি সাইটোপ্লাজম থেকে আসে সেটাও বলতে পারবা, কিন্তু তৈরি করে কে, এন্ডোপ্লাজম রেটিকুলাম। তো এই যে এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট বা এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে তৈরি করা ফ্রাগমোপ্লাস্ট, তার সাথে ভেসিকল, তাই না, পেকটিন জাতীয় যে ভেসিকল থাকে, সেই ভেসিকলগুলো আমাদের তৈরি করে। আর তোমরা জানো যে ভেসিকলগুলো কই পাওয়া যায়, ভেসিকলগুলো সাধারণত গলজি বড়িতে পাওয়া যায়, পেকটিন জাতীয় ভেসিকল, তাই না। এই দুইজন মিলে আমাদের কোষ প্লেটটা তৈরি করে। ক্লিয়ার? এটা তো ইজি ব্যাপার। এখন ঝামেলা যেটা লাগে যে এইটা তো উদ্ভিদের বেলায়, উদ্ভিদে কোষ প্লেট তৈরি হলো, কোষ প্রাচীরের মতো একটা স্ট্রাকচার কোষ প্লেট। প্রাণীদেহে কি কোষ প্রাচীর থাকে? অবশ্যই জানো তোমরা, প্রাণীদেহে কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণীদেহে যদি কোষ প্রাচীর না থাকে, তাহলে এইখানে কি হয়, কে এরকম আলাদাভাবে তাকে ভাঁজ করায়, কে হেল্পটা করে? তো প্রাণীদেহে ওই কোষ প্রাচীর যেহেতু থাকে না, ওইখানে মেলে থাকে কোষঝিল্লির ভাঁজ, কোষঝিল্লি বা কোষঝিল্লির ভাঁজ থাকে, ঠিক আছে। এই কোষঝিল্লির ভাঁজটা তৈরি করতে হেল্প করে আমাদের দুইটা প্রোটিন। এই দুইটা প্রোটিন নাম একটু মনে রাখবা, একটা হলো অ্যাক্টিন, একটা মায়োসিন। আমাদের মাসেলে এই দুইটা প্রোটিন থাকে, অ্যাক্টিন মায়োসিন। মায়ো মানে কিন্তু মাসেল, তাই না। তাহলে এই অ্যাক্টিন মায়োসিন প্রোটিন, এই দুইটা প্রোটিনই কোষঝিল্লির ওই যে খাঁজটা তৈরি করতে হেল্প করে। তাহলে যখন কোষঝিল্লির খাঁজটা তৈরি হবে, তখন দুইটা কোষ আলাদা হবে। তাহলে একটা গেল উদ্ভিদ কোষের ব্যাপারে, আরেকটা গেল প্রাণী কোষের ব্যাপারে। তাহলে এই গেল সাইটোকাইনেসিস। এখন কোনো কারণে এক্সেপশন জিনিসটা খেয়াল করো, যে কোনো কারণে একটা কোষে সাইটোকাইনেসিস হলো না, আমি বললাম এখানে যে নো সাইটোকাইনেসিস, তাহলে ওইখানে কি হবে, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন বা শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে, তাই না। ওইটাকে আমরা বলি কি, আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই টার্মটা তোমরা মনে রাখবা, যে শুধু নিউক্লিয়াসের বিভাজন যদি হয় তখন বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন একটা খুব ফেমাস একটা উদাহরণ ডাবের পানি। আমরা যে ডাবের পানি খাই, এই ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল, ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। এখন কথা হলো কি, এই যে সাইটোকাইনেসিস হইল না, এরকম কিছু কোষটা দেখতে এরকম, ধরো একটা এরকম কোষ যার মধ্যে থেকে শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, তুমি প্রচুর পরিমাণ নিউক্লিয়াস পাইলা। তাহলে এই যে কোষটা, যেখানে দেখতে একটা কোষ বাট তার মধ্যে নিউক্লিয়াস অসংখ্য, এই ধরনের কোষ যদি উদ্ভিদ কোষ হয়, এইটা যদি উদ্ভিদ কোষ হয়, তখন ওই কোষটাকে বলা হয় সিনোসাইটিক। এইটা ইম্পর্টেন্ট, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা আমি লাল কালি দিয়ে লিখতেছি, যে যেখানে সাইটোকাইনেসিস হয় না, ক্যারিওকাইনেসিস হয়, ওই ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক।
এই তিনটা উদাহরণ আছে শৈবাল ছত্রাক হিসাবে, যে যতটুকু মনে আছে আমার, যে ভলচেরিয়া, বট্রিডিয়াম, তারপরে যে পেনিসিলিয়াম ছত্রাক হিসাবে, এগুলোই কিন্তু সিনোসাইটিক, এগুলো আসে। আর এই সেম জিনিসটা যদি প্রাণী কোষে হয় তখন কিন্তু আর সিনোসাইটিক বলা হয় না, তখন বলা হয় প্লাজমোডিয়াম। তোমরা প্লাজমোডিয়াম ভিভেক্স এরকম নাম শুনছো না, ওই যে মশার যে পরজীবী থাকে, তো ওই প্লাজমোডিয়াম থেকে মনে রাখবা যে প্রাণী কোষে যদি এরকম স্ট্রাকচার হয় যেখানে প্রচুর পরিমাণে কোষ পাওয়া যায় তখন এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। আশা করি সাইটোকাইনেসিস সম্পর্কে এইটুকু জানলেই তোমাদের জন্য এনাফ। সাইটোকাইনেসিস পড়ার সাথে সাথেই আমরা চাইলে কোষ বিভাজন পড়াটা শেষ করে দিতে পারি, যে মাইটোসিস অংশটা। কিন্তু তোমাদের বইতে আর যে ব্যাপারটা আছে তার মধ্যে একটা হলো যে মাইটোসিসের কাজ। এখন এই মাইটোসিসের কাজ তুমি জানো, এটা সবাই জানে। যেমন সে কী করে, দেহ গঠন করে, ক্ষতস্থান পূরণ করে, সব কিছু, যে ক্রোমোজোমের সমতা রক্ষা করে, তারপর পুনরুৎপাদন করে, গুণগত বৈশিষ্ট্যের যে ব্যাপার স্যাপার সেগুলো মেনটেন করে সে, এগুলো তোমরা জানো। তোমরা জাস্ট মনে রাখবে দুইটা জিনিস। একটা হলো যে বংশবৃদ্ধি। এইটা যখন তোমরা শুনো তোমাদের মাথায় বাস পড়ে যে বংশবৃদ্ধিতে তো আমরা জানি মিউসিস, বাট না, মিউসিস তো উন্নত প্রাণীর বংশবৃদ্ধিতে। নিম্ন শ্রেণী যে গরিব প্রাণী, তাই না, গরিব বলা ঠিক হবে না, নিম্ন শ্রেণী যারা অনুন্নত প্রাণী তাদের বংশবৃদ্ধিতে হেল্প করে। যেমন ক্লামাইডোমোনাস, শৈবাল, বইতে দেখবা ক্লামাইডোমোনাস, আমি জাস্ট বলে দিলাম। এই ক্লামাইডোমোনাস শৈবালে বংশবৃদ্ধি কিন্তু মাইটোসিস হয়, তোমরা এটা মনে রাখবা। তোমাদের যেখানে যেখানে ভুল হইতে পারে আমি কিন্তু ওইসব জায়গায় বেশি ফোকাস দিতেছি। ওকে, আরেকটা ব্যাপার, সেটা তোমাদের মানতে কষ্ট হয়, আমি যখন বলবো জননাঙ্গের ব্যাপারটা, যে জননাঙ্গ কিন্তু তৈরি এমনি এমনি হয় না, তাই না? জননাঙ্গ তৈরিটা বা জননাঙ্গ সৃষ্টিটাও কিন্তু মাইটোসিসের মাধ্যমে হয়। পরবর্তীতে জনন কোষ সৃষ্টি হবে আমাদের মিউসিসের মাধ্যমে। আমার কথা বুঝছো কিনা? জননাঙ্গ সৃষ্টি হবে মাইটোসিসে, বাট জনন কোষ সৃষ্টি হবে মিউসিসে। কিন্তু জনন কোষ সৃষ্টি যেমন মিউসিসে হবে, তেমনি জনন কোষের আবার বৃদ্ধিও কিন্তু মাইটোসিসের মাধ্যমে হবে। সৃষ্টি মিউসিসের মাধ্যমে, বাট জনন কোষের বৃদ্ধি কিন্তু মাইটোসিসের মাধ্যমে। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এইসব ব্যাপারগুলো কিন্তু স্টুডেন্টরা সাধারণত কনফিউজড হয়। তো তোমরা এখানে কনফিউজড হবে না। জননাঙ্গ সৃষ্টি করবে মাইটোসিস, জনন কোষ সৃষ্টি করবে মিওসিস, ওই জনন কোষের বৃদ্ধি হবে মাইটোসিস। আশা করি ক্লিয়ার। আমরা লাস্ট একটা টপিকস বলে মাইটোসিস শেষ করব, সেটা হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস। তোমাদের বইতে দেয়া আছে, আমি এখানে লিখি অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই অনিয়ন্ত্রিত মাইটোসিস অংশে তোমাদের কি কি জানতে হবে সেটা একটা ব্যাপার। প্রথমত হচ্ছে কি, মাইটোসিস অনিয়ন্ত্রিত কেন হবে, তাই না? তার তো একদম রেগুলেটরি প্রোটিন টোটিন ছিল, যে সাইক্লিন বলো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলো, এই সবগুলো কিন্তু তার কন্ট্রোল করতো। কিন্তু এইখানে ঝামেলা যেটা, এই কন্ট্রোলটা বিনষ্ট হয়ে যাইতে পারে। এই যে সাইক্লিন সিডিকেট যে নিয়ন্ত্রণটা, এইটা বিনষ্ট হয়ে যাইতে পারে। এই বিনষ্ট হওয়ার জন্য এই একটা আমাদের প্রোটিন এর ডিফেক্টিভ হওয়াটা খুব ঝামেলার। আমার কথাটা হয়তো বুঝতে পারো নাই, আমি তোমাদের ক্লিয়ার করে বলি। তোমাদের বই অনুযায়ী বা মোটামুটি এটা মনে রাখবা যে P15 নামক একটা প্রোটিন আছে। এই P53 প্রোটিনের কাজটাই হলো যেন কোনো ঝামেলা যদি দেখে সে, তাহলে কোষ বিভাজনটাকে সে অফ করে দেবে। আবার বলতেছি, একটা কোষে যদি কোনো ত্রুটি দেখে তখন এই কোষ বিভাজনটাকে অফ করে দিবে। এখন এই P53 যদি কোনো কাজ না করতে পারে, এই P53 যদি অকেজ হয়, তাহলে কি তুমি ওইভাবে যে তোমার কোষ বিভাজনটা যে ঠিক কিনা সেটা কি চেক করতে পারবা না। তখন কিন্তু অনিয়ন্ত্রিত বা তোমার কোষ বিভাজন তখন কন্ট্রোল হবে না, বিরত থাকবে না, তখনই কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারতেছো। তো এই যে কথাটা বললাম, এইখান থেকে আমাদের কয়টা টার্মিনোলজি শিখতে হবে। সে টার্মিনোলজির কিগুলো কি কি? প্রথমত হলো আমাদের বডিতে যে টিউমার তৈরি হয়, আমি এখানে লিখি, আমাদের বডিতে যে টিউমার তৈরি হয়, টিউমার যে প্রসেসে তৈরি হয় ওইটাকে বলা হয় অঙ্কোজেনেসিস। অঙ্কোজেনেসিস ওয়ার্ডটা আসলে আসছে অঙ্কোজিন থেকে। তোমরা ফার্স্ট চ্যাপ্টার দেখছো যে এই যে টিউমার তৈরি করা যে জিন, ওই জিনটাকে বলা হয় অঙ্কোজিন। অঙ্কোজিন, ওই অঙ্কোজিন থেকে এই অঙ্কোজেনেসিস প্রসেসটা আসে। এরপর কিছু জিনিস জানতে হবে। এখন আমাদের ক্যান্সার যে তৈরি হয়, সবসময় কিন্তু একবারই তুমি ক্যান্সার পাও না। প্রথমে কি পাও? প্রথমত দেখা যায় যেসব পথ ক্যান্সার তৈরি করে তাদের বলা হয় মিউটাজেন। ক্যান্সার তৈরিকারী পথগুলোকে বলা হয় মিউটাজেন। সহজ মিউটাজেন কি করে? মিউটেশন করে, তোমাদের কোষের মধ্যে মিউটেশন
করবে, মিউটেশন বা প্রকরণ তৈরি করে, তাই না, ভ্যারিয়েশন নিয়ে আসে আমাদের কোষের মধ্যে। একটা কোষ যেরকম থাকার কথা তার সাইজ শেপ সবকিছু সে পরিবর্তন করে, এই পরিবর্তন করে বা মিউটেশন করে বিধে ওইটাকে বলা মিউটাজেন। মনে থাকবে? তাহলে একটা বলছে অঙ্কোজেনেসিস, একটা বললাম মিউটাজেন। আর এই যে মিউটোজেনিক যে পদার্থগুলো, এই পদার্থগুলো যদি ক্যান্সার তৈরি করে, কথা বুঝো, মিউটোজেনিক পদার্থগুলো ক্যান্সার তৈরি করলে ওই পদার্থগুলোকে বলা হবে কার্সিনোজেনিক। ক্যান্সারের কে বলে কার্সিনোমা, তো ওইখান থেকে আসে কার্সিনোজেনিক। তাই মিউটোজেন পদার্থগুলো যখন ক্যান্সার তৈরি করবে তখন বলা হবে কার্সিনোজেনিক। আর আরেকটা টার্ম জানবো তোমরা, এটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের মেডিকেলের জন্য, সেটা হলো যে ক্যান্সারগুলো সবসময় একটা নির্দিষ্ট জায়গায় থাকে। যেমন তোমাদের লাং ক্যান্সার হয়, তাহলে সেটা কি ফুসফুসে সীমাবদ্ধ থাকবে। বাট যদি না থাকে, সেটা যদি সারা দেহে ছড়াই যায়, তাই না, রক্তের মাধ্যমে ছড়াই যেতে পারে, তারপর তোমার লসিকার মাধ্যমে ছড়াই যেতে পারে, এরকম সারা দেহে ক্যান্সার ছড়াই যাওয়াকে বলে মেটাস্টাসিস। এই ওয়ার্ডটা মনে রাখবা। তাহলে ক্যান্সার ছড়াই যাওয়া কি বলা হয়? মেটাস্টাসিস। ঠিক আছে, মেটাস্টাসিস। যদি ক্যান্সারটা আরেকটা ওয়ার্ড তোমাদের বইতে দেওয়া নেই, আমি একটু বলি, অ্যাড করি। যদি ক্যান্সারটা তোমরা লিখে নিতে পারো, যদি ক্যান্সারটা লোকালি বা যে অঞ্চলে ক্যান্সার হয়েছে তার আশেপাশের এরিয়ায় ছড়াই যায়, তখন ওইটাকে বলা হয় ইনভেশন। ইনভেশন। বাট সে যদি সব জায়গায় সারা দেহে ছড়ায় তখন বলা হয় মেটাস্টাসিস। তাহলে ইনভেশন আর মেটাস্টাসিস কিন্তু ওয়ার্ড দুইটা সেম না। যদি বলা হয় যে আশেপাশে, তাই না, লোকাল, যেমন তোমার বাসা যেখানে, তুমি ওই এলাকার জন্য তুমি কি লোকাল, তাই না। এখন তুমি বাংলাদেশ সব জায়গার জন্য তো লোকাল না। তো মনে করো বাংলাদেশ, ক্যান্সার যদি পুরো বাংলাদেশে ছড়াই যায় তখন মেটাস্টাসিস। আর ক্যান্সার যদি তোমার শুধু ধরো এলাকায়, যে এলাকায় তুমি বসবাস করো, যেমন আমার বাসা পিরোজপুরে, শুধু পিরোজপুরে ছড়াই গেল তখন আমরা বলবো ইনভেশন। তো দুইটার পার্থক্য তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটা গেল। এরপর দুইটা টার্ম আছে যে আমাদের ক্যান্সার যদি হয় আমাদের বডি, বা ক্যান্সার হোক বা অন্যান্য কোনো কারণে হোক, আমাদের বডির কোষ একসময় মারা যেতে পারে। তো কোষ মারা যেতে পারে, তার মধ্যে দুইটা প্রসেস আছে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। একটাকে বলা অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস হলো যে কোষের জেনেটিক্যালি মৃত্যু, মানে জেনেটিক্যালি কোষটা মারা যাবে। যেমন তোমার লোহিত রক্তকণিকা চিন্তা করো, লোহিত রক্তকণিকা কিন্তু তোমাদের 120 দিন পর পরই সবার মারা যায়। তাহলে এইটা কি সবার জন্য জেনেটিক্যালি প্রোগ্রাম করে না যে প্রোগ্রাম হবে ঠিক 120 দিন পরই মারা যাবে, তাই না। আর আরেকটা হচ্ছে নেক্রোসিস। এই নেক্রোসিস মনে রাখবা যে নেক্রোসিস এন দিয়ে মনে রাখবা নিউট্রিশনের অভাবে মারা যায়। তোমার যদি কোষ পর্যাপ্ত নিউট্রিশন না পায়, বাইরে থেকে যদি তুমি নিউট্রিশন সাপ্লাই ভালোভাবে না দিতে পারো, তাহলে কোষটা মারা যাবে। বা বিভিন্ন টক্সিক পদার্থের কারণে, টক্সিক এলিমেন্ট যদি থাকে, ওই টক্সিক এলিমেন্ট থাকার কারণে তোমার কোষটা একসময় মারা যেতে পারে, তাকেও বলা হবে নেক্রোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, এই দুইটা টার্ম তোমরা এখান থেকে মনে রাখবা। ক্লিয়ার? তোমাদের বইয়ে এই অংশের শেষে দেওয়া আছে মাইটোটিক ইন্ডেক্স, তোমরা জাস্ট পড়ে নিবা, ওইটা তেমন আহামরি গুরুত্বপূর্ণ না। তারপর দেওয়া আছে অ্যামাইটোসিস মাইটোসিসের পার্থক্য, সেটাও তোমরা একবার রিডিং করবা, কারণ ওই জিনিসগুলো তোমরা বাচ্চাকাল থেকে জানো, তো ওইগুলো আমি আলাদাভাবে ডিসকাস করলাম না। তো এইটুকুতে কিন্তু আমাদের মোটামুটি মাইটোসিস কমপ্লিট, তাই না। আমরা এখন মিওসিস কোষ বিভাজন শুরু করব। তো মিওসিস কোষ বিভাজনটা যদি বলতে হয়, সবার প্রথমে তোমরা একটা এর অপর নাম জানো, যে যেটা মিওসিস কোষ বিভাজন ওটাকে কি হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, বা রিডাকশনাল কোষ বিভাজন। এটা কিন্তু তোমাদের হেডলাইনের শুরুতে দেওয়া আছে বইয়ে, যেটা হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন। তো এটা তো তোমরা জানো। এখন ব্যাপারটা হচ্ছে কি যে কেন রিডাকশন হয়, তাই না, বা কিসের এমন রিডাকশন হবে। তো আমরা যদি এই জিনিসটার একটা ফ্লো চার্ট দেখি যে কি হয় আসলে, তাইলে আমাদের মনে হয় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা হলো কি, দেখো আমি যদি একটা, তোমরা এটাও জানো যে জনন মাতৃকোষে কিন্তু মিওসিস হয়। তো একটা জনন মাতৃকোষ নিলাম, তো সেখানে ধরো এরকম ক্রোমোজোম আছে এরকম 2 জোড়া, ঠিক আছে। এখন এ যখন বিভাজন হবে, প্রথমবার বিভাজনে সে এখান থেকে 2টা কোষ তৈরি করবে। একটা ছিল এখান থেকে 2টা কোষ তৈরি হবে। তো এইখানে ক্রোমোজোম 2টা এইখানে যাবে, আর বাকি 2টা এইখানে যাবে, গেল। পরের বার যখন আবার বিভাজন হবে, তখন দেখা যায় তখন হয় সমবিভাজন। সমবিভাজন মানে কি, এই যা ছিল হুবহু তাই হবে, যা ছিল হুবহু তাই হবে ভিতরের ক্রোমোজোম। তো তুমি প্রথম যে অংশটা দেখলা, সেখানে কিন্তু দেখছো যে মাঝখানে ক্রোমোজোম ছিল 4টা, তাই না, পরেরটা হয়ে গেল কি 2টা, তার মানে এখানে কি হ্রাস হয়েছে। বাট পরের ছবিটা যদি দেখো, তুমি যেটাকে বিভাজন করছো, যে কোষটাকে বিভাজন করছো, ঠিক ওই সেম একটা কোষ থেকে 2টা কোষ পাইছো, তাই না, এই যে এরকম। তাহলে আমরা এটাকে যদি একটু হাইলাইট করে আলাদাভাবে বলি, যে এইটা হলো যে প্রথম বিভাজন, এই জন্য মিওসিসে এই অংশটাকে বলা হয় মিওসিস 1, মিওসিস 1। আর এইটা হলো যে সেকেন্ড ডিভিশন, দ্বিতীয়বার যে বিভাজন হয়েছে, তো এই জন্য এটাকে বলো মিওসিস 2,
তো এই মিওসিস টুর দিকে তুমি যদি তাকাও তাহলে দেখবা যে মিওসিস টু যেটা, এটা কিন্তু একদম মাইটোসিস অনুরূপ। আমরা মাইটোসিস দেখছি যে একটা কোষ বিভাজিত হইয়া সমান, তাই না, একদম হুবহু দুইটা কোষ তৈরি করে। তো সেম কাজটা কিন্তু এখানে হয়েছে, এই জন্য আমরা মিওসিস টুকে কি বলতে পারি, মাইটোসিসের অনুরূপ। মাইটোসিস যদি বলবো না, বলবো মাইটোসিসের অনুরূপ। তো যেহেতু মাইটোসিসের অনুরূপ, তাহলে মাইটোসিসের মতো করে কিন্তু মিওসিস টু এর বিভাজন হবে। যার কারণে আমরা কিন্তু এই যে মিওসিস পার্টে খুব গুরুত্ব দিয়ে মিওসিস টুটা দেখি না, বা মিওসিস টুটা আমরা পড়ি না, আমরা পড়ি মেনলি মিওসিস ওয়ান। কারণ হ্রাসটা বা ক্রোমোজোমের এই যে সংখ্যা, এই যে হ্রাস পেলো, হ্রাসটা কোন জায়গায় হয়, এইটা মিওসিস ওয়ানে হয়। যার কারণে এই মিওসিসকে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়। তো সহজ কথা, মিওসিস যদি তুমি বলো তাহলে এখানে একবারে বলবা যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এই দেখো টোটাল আমাদের নিউক্লিয়াস ছিল, সে এই যে একবার বিভাজিত হয়েছে, আর এই যে আরেকবার বিভাজিত হয়েছে, এই একবার। তাহলে নিউক্লিয়াস হলো দুইবার, আর ক্রোমোজোম দেখো এই যে প্রথমবারই কিন্তু বিভাজিত হয়েছে, পরের বার কিন্তু বিভাজিত হয় না, তাই না, পরের বার আর বিভাজিত হয় না। তো এই জন্য এইখানে এইটাই মনে রাখবা যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজন হয় একবার। এই তাহলে এইখানে দু একটা বিজ্ঞানের নাম বলা আছে তোমাদের, তো ওইগুলা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট একটা নাম তোমরা চাইলে মনে রাখতে পারো যে বিজ্ঞানী বার্গার থেকে মনে রাখতে পারো। সে কি করছে যে সে পুষ্পক যেসব উদ্ভিদ ছিল ওইখানে মাতৃকোষের ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজনটা প্রথম লক্ষ্য করেন, যেটা মাইটোসিস হলো ফ্লেমিং, ওইখানেই মিওসিসের ক্ষেত্রে তোমরা বার্গার বা বুর্গার যা বলা হয় তুমি সেটাই বলবা। তো তাইলেই এইটা মনে রাখলেই হবে। আর নর্মালি আমাদের যে মিওসিস কোথায় হয় সেটা যদি আমি বলি, তাহলে তোমরা জানো যে সাধারণত জনন মাতৃকোষে মিওসিস হয়, তাই না। এখন জনন মাতৃকোষ কাদের জনন মাতৃকোষ? জনন মাতৃকোষ যারা ডিপ্লয়েড জীব, ঠিক আছে, যেসব জীব ডিপ্লয়েড তাদের জনন মাতৃকোষে, মাতৃওয়ারটা কিন্তু থাকতে হবে এখানে, মিওসিস বলতে গেলে মাতৃওয়ারটা থাকতে হবে, জনন কোষ বলা যাবে না, কিন্তু জনন মাতৃকোষে হয়। তাহলে এই যে জনন মাতৃকোষে হয় ডিপ্লয়েড জীব যারা টোয়াইসেন, কারণ এই টোয়াইসেনই দেখবা ভাগ হইয়া এন হইতে পারে। মানে আমি যে তোমাকে এটা দেখাই এখানে, তো এইভাবে দেখবা যে এইটা ছিল, এই যে এই ছবিটা ছিল কি টোয়াইসেন, এই টোয়াইসেন থেকে ক্রোমোজোম কি বিভাজিত হলো না, তাহলে এখানে ক্রোমোজোম কি এন, এখানে এন। এখন এইটা যদি আবার ওই সেম বিভাজন হইতো, এইরকম টোয়াইসেন যেভাবে এন হয়েছে সেইভাবে এন যদি আবারও হইতো, তাহলে কি n/2 হইতো, বাট n/2 হয় না ক্রোমোজোম, কারণ এদের সেম, তার মানে এখানেও এন, ওইখানে যদি এন থাকে এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এইভাবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো যে জনন মাতৃকোষে কিন্তু খুব ইজিলি এইভাবে মিওসিস হয়। অসুবিধা কোথায়? অসুবিধা হলো যে যারা হ্যাপ্লয়েড জীব, ডিপ্লয়েড না, এটা ছিল ডিপ্লয়েড, যারা হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। কেন প্রবলেমটা হয়? যে হ্যাপ্লয়েড জীব নিজেই কিন্তু এন, তাই না, হ্যাপ্লয়েড জীব নিজেই এন। তাহলে হ্যাপ্লয়েড জীব যেহেতু এন, তাহলে সে কিন্তু প্রথমে চাইলে মিওসিস হইতে পারবে না, কারণ এইখান থেকে তো n/2 হওয়া পসিবল না, একদমই সম্ভব না, তাই না, ক্রোমোজোম তো আর ভাঙবে না, তাই না, ভাঙে তারপর দুইটা অংশ দুইটা কোষে গেল, এইভাবে তো হয় না। তো এই জন্য প্রথমে তৈরি করে হ্যাপ্লয়েড জীব, তৈরি করে জাইগোট, মানে দুইটা হ্যাপ্লয়েড জীব প্রথমে জাইগোট তৈরি করে। সেটা কিভাবে? দুইটা হ্যাপ্লয়েড জীব প্রথমে যুক্ত হয়, তাহলে তখন কি টোয়াইসেন হয়, এইটাকে তো আমরা জাইগোট বলি। এখন এই জাইগোটের কিন্তু মিওসিস হইতে পারে, তাই না, এই যে টোয়াইসেন হইলো। তো এমসিকিউতে আসলে কিন্তু এটি আসবে যে হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস হয়, তোমরা বলবো হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। আশা করি এই অংশটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে এখন আমরা যাব মিওসিসের প্রকারভেদে। তো দেখো আমি আরেকটা স্লাইড নিই। এখন মাইটোসিসের মতো করে আমি যদি মিওসিসটা বলি, ঠিক আছে, একদম মাইটোসিসের মতো করে, তাহলে আমি এভাবে লিখতে পারবো যে মিওসিস যে কোষ বিভাজনটা, এইটা প্রথমে তো বিভাজন হয় না, সর্বপ্রথমে কি থাকে, সর্বপ্রথম থাকে ইন্টারফেস, তাই না, সর্বপ্রথমে ইন্টারফেস থাকে, বিরতি পর্যায়টা থাকে, এরপর কোষ বিভাজন শুরু হয়। সেই প্রথম বিভাজনটাকে আমরা কি বলছি, আমরা বলছি মিওসিস ওয়ান। এই মিওসিস ওয়ানের পরপরে কি মিওসিস টু হবে? না, মিওসিস ওয়ানের খানিক কিছুক্ষণ পর মিওসিস টু হয়। তো মাঝখানে যে এই যে আবার একটা এর গ্যাপ থাকে, ওইটাকে বলা হয় কি, দুই কোষ বিভাজনের মাঝখানের পর্যায়ে কি বলবো আমরা, ইন্টার, তাই না, এইটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, যেটা আমাদের মাইটোসিসও ছিল, ইন্টারকাইনেসিস। তাহলে মাইটোসিস মিওসিস দুইটা জায়গায় কিন্তু ইন্টারকাইনেসিস আছে। এখন আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা আগেও বলছি মিওসিস ওয়ান, কারণ মিওসিস টু যেটা সেটা মাইটোসিসেরই অনুরূপ, তাই না। তাহলে মাইটোসিস আমরা অলরেডি শিখছি। তাই এই যে মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ানের কে আমরা চারটা উপদশা ভাগ করতে পারি। সরি, মাইটোসিসের যেমন ছিল পাঁচটা, তাই না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ,
অ্যানাফেজ, টেলোফেজ। এখানে প্রোমেটাফেজটা লাগে না, কারণ প্রোমেটাফেজটা ক্ষণস্থায়ী পর্যায়, তো আমরা মিওসিসের ক্ষেত্রে ওইটা আলাদাভাবে কাউন্ট করি না। আমরা সবচেয়ে বৃহৎ যে পর্যায়টা প্রোফেজ, প্রথমে সেটা প্রোফেজ বলি, তাহলে প্রোফেজ, তারপর মেটাফেজ, মেটাফেজের পর অ্যানাফেজ, সবার শেষে টেলোফেজ। তাহলে 4টা ফেজ আমি তোমাদের বললাম। এখন সবগুলোর আগে কি তোমরা একটা 1 বসাই দিবা, কারণ এটা মিওসিস 1-এর বিভাজন। তাহলে এখানে সবগুলো তোমরা 1 বসাই দিবা। আর এই সেম ব্যাপারটা এইটুকু তোমরা মিওসিস 2-র জন্য সেম রাখবা, জাস্ট নামের শেষে কি করবা, 2 বসাবা, যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। সরি, এখানে 3 হয়ে গেছে, টেলোফেজ 2। আমি এটা মুছে দেই, এই জাস্ট 2 বসাবো, এইটুকুই পার্থক্য। তো মিওসিস 2 আবার বলছে, আমরা ডিটেলস বলবো না, আমি একটু জাস্ট রিডিং বলে যাব, তোমরা ওইগুলো বই থেকে দাগাই নিবা। তো আমরা যেটা মেইনলি পড়বো এখান থেকে সেটা হলো যে প্রোফেজ 1, এইটা খুবই গুরুত্বপূর্ণ। মিওসিস মানেই প্রোফেজ 1 যদি বলতে হয় তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কথা চিন্তা করে। তো প্রোফেজ 1 যেটা, এইটার আবার 5টা আমাদের কি বলো এটাকে, যে 5টা পর্যায় আছে, ছোট ছোট পর্যায় বলবো না, আমরা এটাকে উপপর্যায় বললে খুব ভালো হয়, উপপর্যায়। তো প্রথম যে উপপর্যায় সেটাকে বলা লেপ্টোটিন, লেপ্টোটিন। তারপরটার নাম জাইগোটিন। এই নামগুলো একদম তোমরা যারা মুখস্থ আছে তোমাদের তাহলে তো খুবই ভালো, আর যাদের মুখস্থ নাই তারা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলাও। আমি কি কি বললাম, প্রথমে বলছি লেপ্টোটিন, তারপর বললাম জাইগোটিন, এরপরে প্যাকাইটিন। 3 নাম্বারটা হলো যে প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। এরপরে 4 নাম্বারে হলো ডিপ্লোটিন, ঠিক আছে, ডিপ্লোটিন, ডিপ্লোটিন। আর সবার শেষে 5 নাম্বার হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। নামগুলো একদম আবার বারবার বলতেছি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। একদম সিরিয়ালি তোমার মনে রাখতে হবে। কি বললাম আবার বলতেছি আমি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলাও। তো লেপ্টোটিন বলতে, লেপ্টো মানে আসলে চিকন বোঝানো হয়, তো এখানে সুতাগুলো অনেক চিকন থাকে। তো আমি যে 5টা ফেজের নাম বললাম, তোমাদের যদি নামগুলো মুখস্থ হয়, আমি পরবর্তী স্লাইডে আমি একটা ছবি দিব যে প্রোফেজ 1-এর উপদশায় কি কি হয়, আর আমরা ছবি থেকে বিস্তারিত শিখবো। তো তোমাদের জন্য আমি আবারও 2 সেকেন্ড আমি স্টপ করতেছি, 2 সেকেন্ড তোমরা নামটা আগে মুখস্থ করে ফেলো, বা 5টা নাম। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো, এই যে প্রোফেজ 1 আমি অলরেডি লিখে ফেলছি এখানে। তো এখন প্রথমে আমাদের প্রথম উপপর্যায় কোনটা, লেপ্টোটিন। লেপ্টোটিন কি হয়, তুমি যদি লেপ্টোটিনের এই যে ক্রোমোজোমগুলোর বিন্যাস দেখো, দেখো সব জায়গায় কিন্তু ছড়ানো ছিটানো, তাই না? আমরা এরকম ফুলের তোড়া দেখছি না, আমাদের বাসায় এরকম ফুলের তোড়া নিয়ে আসা হয় বড়গুলা, সেগুলো ফুলকে এরকম বিন্যাস তো থাকে সব জায়গায় এইভাবে। তো এইটা ফুলের তোড়ার মতো বিন্যাস, তো এইটাকে বলা হয় বুকে। ফুলের তোড়াকে বলা হয় বুকে। এই বুকে বানানটা কিন্তু ইন্টারেস্টিং, BOUKEAT, বুকে, কিন্তু বাংলা বলবো আমরা বুকে। তাহলে এটা দেখতে বুকের মতো, আর এই বিন্যাসটাকে দেখতে ফুলের তোড়া বা বুকের মতো, আর এই বিন্যাসটাকে বলে পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, 2টা নাম বা 2টা টার্ম তুমি এখান থেকে মনে রাখবা, যে একটা বুকের মতো, একটা পোলারাইজড বিন্যাস। এটা কোন জায়গায় মনে রাখবা, লেপ্টোটিন থেকে। আশা করি লেপ্টোটিন গেল। পরে আসো জাইগোটিন। জাইগোট, ঠিক আছে, দেখো জাইগোট নামটা তো তোমরা জানো, যে জাইগোট যে শব্দটা, সেখানে কি হয় আসলে 2টা কোষ মিলিত হয়, তাই না? এইখানেও আসলে ব্যাপারটা হচ্ছে যে 2টা ক্রোমোজোম মিলিত হয়। জাইগো মানে আসলে জোড়া, তাই না? এখন 2টা ক্রোমোজোম দেখতেছো, এই যে আলাদা আলাদা ছিল, এখানে এই যে 2টা মিলিত হয়েছে। এই যে 2টা মিলিত হইলো, মিলিত হওয়ার প্রসেসকে বলা হয় সিনাপসিস। এইটা এখান থেকে জানতে হবে, এই মিলিত হওয়ার প্রসেসকে বলা হয় সিনাপসিস। জাইগোটিন থেকে প্রথমত এটা জানবা। আর এই যে মিলিত হইলো, এই যে জোড়া, ক্রোমোজোম জোড়া, এই যে এক একটা জোড়াকে, এই একটা জোড়া আবার এই একটা জোড়া, এই এক একটা জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। বাই মানে কি 2, তো এই জন্য এখান থেকে মনে রাখবা বাইভ্যালেন্ট। তাহলে এখান থেকে 2টা টার্ম তোমরা মনে রাখবা, একটা হলো যে সিনাপসিস, জোড় তৈরি প্রসেস, আর যে জোড় হলো এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে আমাদের জাইগোটিন শেষ। এর বাইরে তোমরা কিছু দেখবা না, এর বাইরে অনেক কথাবার্তা আছে, ওইগুলো জাস্ট অ্যাভয়েড করো। এরপরে প্যাকাইটিন। প্যাকাইটিনে আমি একটা কালার নেই। প্যাকাইটিনের জন্য দেখতে পারতেছো যে এই প্যাকাইটিনে এই জোড়াটা কিন্তু এখনো কমপ্লিট হয় না, কিন্তু এইখানে দেখো, এইখানে একটা বাইভ্যালেন্ট, এইখানে একটা বাইভ্যালেন্ট জোড়া, 2টা কমপ্লিট হয়েছে, আর 2টা খুব কাছাকাছি অবস্থান করতেছে। এই যে কাছাকাছি অবস্থান করলো বাইভ্যালেন্টের এই যে 2টা সেন্ট্রোমিয়ার, আর মোট কয়টা ক্রোমাটিড, কালো কালার দিয়েছি আমি কয়টা, 4টা ক্রোমাটিড। এই 4টা ক্রোমাটিডের এই যে অবস্থা, এই অবস্থাকে বলা টেট্রাড। এইখানে দেখো লেখাই আছে টেট্রাড।
ঠিক আছে, এই প্যাকেটিং কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাকেটিং তোমরা একটু ভালোভাবে খেয়াল দাও। আমি কি বলছি, এই যে 4টা ক্রোমাটিড, তাই না, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টা ক্রোমাটিড যে একসাথে থাকে, 2টা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে, এটাকে বলা হয় টেট্রাড। ওকে, তাহলে এই যে ক্রোমোজোমের এই যে অবস্থা, ক্রোমাটিড অবস্থা কিন্তু আগেও ছিল, বাট আগে দৃষ্টিগোচর হয় না। এই টেট্রাডটা প্যাকাইটিন উপপর্যায়ে কিন্তু দৃষ্টিগোচর হয়। ওকে, আর এই ক্রোমাটিডগুলোর মধ্যে যদি এই যে দেখো, এরা দুইজন কি একই সাথে যুক্ত না, একই বাইভ্যালেন্টের মধ্যে, তাই এদের দুইজনকে পরস্পরকে, এই যে পরস্পর এইদের দুজনকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। আর এই যারা, এই যে যেমন এইখানে দেখো, এইখানে যে এই ব্যক্তি আর এই ব্যক্তি, এরা দুইজন কি সিস্টার না, এরা দুইজন দুই বাইভ্যালেন্টের, আলাদা দুই বাইভ্যালেন্টের, তাই এদের বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমি এখানে সিস্টার ক্রোমাটিড পাইলাম আর নন সিস্টার ক্রোমাটিড পাইলাম। তো আশা করি এইটুকু বুঝছো। এরপর এইখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আমাদের প্যাকাইটিনে, এটা আমি তোমাদের আলাদা একটু ছবি আঁকার মাধ্যমে বোঝাবো। ধরো আমি এই সাইডে আমি ছবি আঁকতেছি, ঠিক আছে। আমি ছবি অত ভালো আঁকতে পারি না, তাও তোমাদের বোঝানোর জন্য যতটুকু লাগে ততটুকু দেখো। এই যে এইখানে এরকম, ধরো আমি সেন্ট্রোমিয়ার দিলাম, এই ধরো একটা ক্রোমোজোম, ঠিক এই পাশে এটা মনে করো অন্য একটা কালারের ক্রোমোজোম, ঠিক আছে, অন্যটা কালার দিলাম আমি। এখন এরাই তো এইভাবে টেট্রাড, এই যে এরকম অবস্থায় তো আমরা কি বলছি, টেট্রাড। এখন এরা কি হয়, একটু পর এরা নিজেদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। অ্যাটাচমেন্টটা কিভাবে তৈরি হয় দেখো, এই যে আমি যদি এটা এইভাবে দেখাই, আমি যেটা প্রথমে আঁকছি সেটা পরে দেখাইতেছি, এই জন্য এই যে এইটা আবার এইখানে এর সাথে অ্যাটাচড হয়, এইভাবে অ্যাটাচড হয়। আর আরেকটা তো ছিল এই পাশে, এই যে দুইটা এইভাবে অ্যাটাচড হলো। এই যে অ্যাটাচড হইলো সেটা কিন্তু দেখলে, তুমি যদি বাহ্যিকভাবে দেখো, মানে এই যে অংশটুকু, এই যে নির্দিষ্ট অংশটুকু তুমি যদি জুম করো, তুমি এইভাবে দেখবা, তাই না, জুম করলে এইভাবে দেখবা না, একটা ক্রসের মতো। এই যে ক্রসের মতো যে অংশ, এটাকে বলে কায়াজমা। তোমাদের ছবি যেটা আমি দিছি, ওই ছবিতে কিন্তু ডিপ্লোটিনের এইখানে কায়াজমা দেয়া আছে, বাট তোমরা মনে রাখবা এই কায়াজমা প্রথম দৃষ্টিগোচর হয় প্যাকাইটিনে, ঠিক আছে। টেট্রাড, কায়াজমা দুইটাই প্রথম দৃষ্টিগোচর হবে প্যাকাইটিনে। তাহলে এই যে ক্রস আকৃতির হয়, এই যে অংশ এক্স এর মতো, এইটাকে বলা হয় কায়াজমা। তাহলে একটা পাইলাম টেট্রাড, একটা পাইলাম কায়াজমা। এই কায়াজমার পর একটা খুবই যুগান্তকারী ঘটনা ঘটে। এই যে আমি যে ছবিটা আঁকলাম এখান থেকে, তো এইটাই যদি আমি এখানে দেখাই আবারও, তোমরা যদি দেখতে পারো তাহলে আশা করি বুঝবে ব্যাপারটা। এই যে আমাদের এই অংশ ছিল, কিভাবে আঁকবো আমি, যাই হোক একটু আইডিয়া দেই। এই যে মোটামুটি হইলো, তাই না, একটু হলেও তোমরা বুঝতে পারতেছো এখানে কি হয়েছে। এখানে এই যে পরস্পরের অংশের বিনিময় হয়েছে, আমার কথাটা বুঝতে পারতেছো। এই যে দেখো কালোটা ছিল এইদিকে, ওই কালোটার যে এই দিকটায় কি অ্যাড হয়েছে, সবুজ অংশটা অ্যাড হয়েছে। আর সবুজ যেটা, এই সবুজটার সাথে কোন অংশটা অ্যাড হয়েছে, এই যে কালো অংশটা অ্যাড হয়েছে। তার এই যে দুইজনের মধ্যে পরস্পর যে অংশের বিনিময় হয়েছে, এই যে এই অংশটার মধ্যে যে অংশের বিনিময় হয়েছে, এইটার একটা খুব সুন্দর নাম আছে, এইটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রস হয়েছে তাই বলা হয় ক্রসিং ওভার। তোমরা এটা ইন্টারমিডিয়েটে এটা শর্ট নোটও লিখছো, বা তোমরা এটা যে রিটেনে আসতো ক্রসিং ওভার কাকে বলে সেটা তোমরা জানো, তাও এইখান থেকে আমি আবার বলে দিলাম। এই যে পরস্পর অংশের বিনিময়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্লিয়ার? আমি ক্রসিং ওভার সম্পর্কে আরো একটু তোমাদের ধারণা দিব। সেটা হলো তোমাদের এই যে বইয়ের এই চ্যাপ্টারের শেষের দিকে 2-5টা কথা বলা আছে ক্রসিং ওভার কাকে বলা হয়। তারপর প্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, এটা তোমরা মনে রাখবা। ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। আর এই ক্রসিং ওভারটা যে হইলো, এই যে অংশটা কাটলো, এর অংশটা কাটার পরে যুক্ত হয়েছে, এই যে কাটার কাজটা করছে একটা এনজাইম, ওর নাম হলো এন্ডোনিউক্লিয়াস। আমি কোথায় লিখবো, জায়গা পাইতেছি না, যাই হোক এইখানে লিখতেছি যে কাটলো এটাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। এটা তোমরা বলছি এই চ্যাপ্টার শেষে পাবা। আর পরবর্তীতে যে আবার জোড়া লাগাইলো, এখানে জোড়া লাগছে না, এইখানে যে এনজাইম কাজ করতেছে এই যে জোড়া লাগানোর জন্য, এইটার নাম কি, লাইগেস। তোমরা জানো লাগানো কাজ করে কে, লাইগেস। ডিএনএ এর অংশ তো তোমরা দেখছো, তাই না, লাগায় লাইগেস। আর এইখানে কাটে এন্ডোনিউক্লিয়াস, এটা মনে রাখবা। কোন এনজাইম দ্বারা কাটানো হয়, এটা এন্ডোনিউক্লিয়াস।
ওকে। আর শেষের দিকে তোমাদের ক্রসিং ওভারের গুরুত্ব দেওয়া আছে, গুরুত্ব তোমরা দুই একটা পড়লে এমনি বুঝতে পারবা। তবে লাস্ট একটা পয়েন্ট মনে রাখবা যে ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার বৈশিষ্ট্যটা ব্যবহৃত হয়, এইটা একটু কষ্ট করে তোমরা মনে রাখবা। তাইলে তোমরা মোট এখান থেকে এই যে প্যাকাইটিন উপদশায় 3টা পয়েন্ট এখান থেকে তোমরা মনে রাখবা। একটা ছিল টেট্রাট, একটা ছিল কায়াজমা, আর একটা ছিল ক্রসিং ওভার। ঠিক আছে, টেট্রাট, কায়াজমা, ক্রসিং ওভার, 3টা তোমরা এখান থেকে মনে রাখবা। এরপর আসো ডিপ্লোটিন। ঠিক আছে, ডিপ্লোটিন আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের প্যাকাইটিন পর্যন্তই বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপরও দু একটা কথা এখান থেকে মনে রাখবা যে ডিপ্লোটিনের যে আমাদের অংশে, এই অংশে ভাইব্যারেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, এইটা মনে রাখবা। এই যে এরা কাছাকাছি ছিল, আকর্ষণ হয়েছে, একটা অ্যাটাচমেন্ট হয়েছে, এবার শুরু হবে কি, খুব বেশি আকর্ষণ হলে তখন কি হয়, তখন আমাদের মধ্যে আবার হঠাৎ করে বিকর্ষণ শুরু হয়। তাহলে এই বিকর্ষণ শুরু হবে ডিপ্লোটিনে। ওকে, তাহলে বিকর্ষণ যদি শুরু হয়, এই বিকর্ষণ শুরু হলে দুইটা দুই দিকে যাওয়া শুরু করবে। তো দুইটা দুই দিকে যাওয়া শুরু করলে ওইখান থেকে লুপ তৈরি হবে। লুপ বলতে এরকম, এই যে এরকম দেখো লুপ, এরকম জানো যে গোল একটা অংশ। তো আসলে ব্যাপারটা এরকম যে এই ক্রোমোজোমটা এদিকে যাইতেছে, এই ক্রোমোজোমটা এদিকে যাইতেছে, তাহলে মাঝখান থেকে এদের কি তৈরি হবে, একসাথে যখন অ্যাটাচ থাকবে দুই সাইডে দুইটা লুপ তৈরি হবে। তাহলে এই যে লুপ তৈরি হলো, এই লুপটা তোমরা মনে রাখবা যে এটা কোন উপদশায় তৈরি হয়, সেটা ডিপ্লোটিন। ওকে, আর এই লুপ তৈরি হওয়ার কারণে বা এই যে আমাদের বিকর্ষণের কারণে সে যে তার স্থান পরিবর্তন করবে, সে আস্তে আস্তে প্রান্তের দিকে যাবে, ওইটাকে বলা হয় প্রান্তীয়করণ। তাই না, ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে যাবে, ওইটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন। এই প্রান্তীয়করণ বা এই যে লুপ, এই লুপগুলোর দুইটা কোণ দেয়া আছে, কখনো কখনো 90 ডিগ্রি লুপ হয়, কখনো কখনো 180 ডিগ্রি লুপও হইতে পারে, সাধারণত 90 ডিগ্রি লুপটাই বেশি হয়। আর ডায়াকাইনেসিস, আবার দেখো ডায়াকাইনেসিসে এমন কাজই হবে যে কাজটা আমাদের প্রোফেজে হওয়ার কথা ছিল। কথাটা বুঝো, ডায়াকাইনেসিস যেহেতু প্রোফেজের সবার শেষ উপপর্যায়ে, তাহলে এতক্ষণ ধরে প্রোফেজে যা হওয়ার কথা ছিল তা কিন্তু হয় নাই। কারণ আমরা মাইটোসিসের প্রোফেজ সম্পর্কে যেটা জানতাম যে নিউক্লিওলাস যেটা বিলুপ্ত হবে, তাই না, নিউক্লিয়ার ইনভেলপ থাকবে না, এই জিনিসগুলো এখনো কিন্তু হয় নাই। তো ওইটি ডায়াকাইনেসিস হবে। ঠিক আছে, তাহলে ডায়াকাইনেসিসে তুমি এটা মনে রাখবে যে নিউক্লিওলাস অদৃশ্য হবে, আর ক্রোমোজোমগুলো কি হবে, খাটো মোটা হবে, ওই যে আগের সেই সেম ব্যাপার স্যাপার। এই তাইলে কিন্তু তোমাদের মোটামুটি প্রোফেজ অন শেষ। ঠিক আছে, তো এই যে প্রোফেজ অনটাই খুব ভালো করে পড়তে হবে এই অংশে, কারণ বাকি যে অংশগুলো আছে ওইগুলো আমাদের আগের মতোই একদম রিপিটেড সেম ব্যাপারই থাকে। তো তোমরা এই জন্য এই পেজটা, এই যে যতটুকু বললাম, এইগুলো খুব ভালো করে পড়বা। এরপর তোমাদের বইয়ে আর যা যা আছে আমি একটু বলতেছি, আমার কাছে বই আছে তোমাদের, তো এগুলো মুখ থেকে বলে দেবো, কারণ এগুলো তোমরা জানো। যেমন তোমরা মেটাফেজ অনে সেম ভাবে ওই যে মেটাফেজে থাকে যে ক্রোমোজোম কি মাঝামাঝি অবস্থান নেয়, তাই না, একদম সেম, সবকিছুই সেম। পার্থক্য যেটা তোমরা মেটাফেজে মনে রাখবা সেটা হলো, এইখানে দেখো এই ছবি থেকে যে আমি যে পেজটা রাখছি, এই পেজের ছবিতে কিন্তু মেটাফেজ অন দেয়া আছে। এইখান থেকে একটা পয়েন্ট শুধু মনে রাখবা যে মেটাফেজ, যে এই মেটাফেজ এইখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। ঠিক আছে, এইটা মনে রাখবা যে মাইটোসিসের যে মেটাফেজ ছিল এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এইখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। তো এই একটা পয়েন্ট তোমরা মনে রাখবা, তোমাদের বইতেই আছে। আর এরপর আসে অ্যানাফেজ থেকে যদি যারা বই দাগাও তারা দাগাবা যে হোমোলোগাস ক্রোমোজোমটা পৃথক হয়ে যায় অ্যানাফেজে। তোমরা যদি বলো আমি এই যে যেগুলো মুখে বলতে সেগুলো আমি আরেকবার লিখে দেবো, শুধু লিখবো তোমাদের জন্য রাখবো, কিন্তু আমি একবার বলি তোমরা বইয়ে খুঁজো যে অ্যানাফেজে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যাবে। আবার সেম ব্যাপার, ওই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যানাফেজে যেরকম ছিল সেম, সবকিছু সেম হবে। তো আর এই অ্যানাফেজে কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে, অর্ধেক হবে। ওকে, তো এই গেল অ্যানাফেজ থেকে। আর টেলোফেজ 1 সেম ব্যাপার, একদম সেম হবো, কোষ প্লেট তৈরি হয় টেলোফেজে, ওই ওই জিনিসগুলো তোমরা জানো সব, নিউক্লিয়াসে জল যোজন হয়, ওগুলো কোনো প্যারা নাই। আর এরপর এই যে আমাদের ফেজগুলো গেল, এরপরে হয় ইন্টারকাইনেসিস। তো ইন্টারকাইনেসিসে তো তোমরা জানো যে এইখানে আমাদের আগের মতো সবকিছুই হবে, বাট পার্থক্য হয় কি, এখানে ডিএনএ এর অনুলিপন ঘটে না। এই একটা পয়েন্ট মনে রাখবো তোমরা যে এই ইন্টারকাইনেসিস বা এটাকে বলা হয় সাইটোকাইনেসিস 1, কথাটা মনে রেখো। ইন্টারকাইনেসিসের অপর নাম কি, মিওসিসের ক্ষেত্রে সাইটোকাইনেসিস 1। এই সাইটোকাইনেসিস 1 এর ডিএনএ এর অনুলিপন বা প্রতিলিপন হবে না। ওকে, আর মিওসিস 2 একদম সবকিছুই সেম, কঠিন কিছু না, তোমরা জাস্ট বই থেকে পড়ে নিবা। তার মধ্যে অ্যানাফেজ 2টা একটু আলাদাভাবে খেয়াল করবা যে অ্যানাফেজ 2তে কি হয়, যে একটা লাইন বলা আছে তোমাদের বই এরকম যে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে দুইটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়। তো দুইটা ক্রোমাটিড, খেয়াল করো, দুইটা ক্রোমাটিড কখন সম্পূর্ণ পৃথক হবে, সেটা কি অ্যানাফেজ 1 এ না অ্যানাফেজ 2 এ? অ্যানাফেজ 2 এ।
ক্লিয়ার? তাহলে এই লাইনটা তোমরা এইখান থেকে অ্যানাফেজ 2 যখন দেখবা তখন আলাদাভাবে একটু দাগাই রাখবা এই অংশটা। এরপর তো টেলোফেজ 2 গেল, সাইটোকাইনেসিস 2। তো সাইটোকাইনেসিস 2 কি হয়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ সংখ্যার অর্ধেক হয়, এই লাইনটা লেখা আছে। আর সবার শেষে মাইটোসিসের গুরুত্ব বা কাজ। তো আমরা আবার কাজে আসি। দেখো এই যে গুরুত্ব যদি বলতে হয়, আমরা মাইটোসিসের সময় কিন্তু বলছি যে মিওসিসে কি হয়, মিওসিসে জননকোষটা তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জননকোষটা তৈরি বা সৃষ্টি করে মিওসিস, বাট এই জননকোষটাকে বৃদ্ধি করায় কে, মাইটোসিস। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা ভালোভাবে মনে রাখবা। আর এরপর বাকি যেগুলো আছে জাস্ট দাগাই রাখবা, ভিতরে কিচ্ছু পড়বা না। যেমন ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, তারপর বিভিন্ন যে বৈচিত্র্য, এই যে প্রকরণ, ভ্যারিয়েশন কিন্তু মাইটোসিসে হয় না। কোষের বৈচিত্র্য বা প্রকরণ জিনিসটা কিন্তু মিওসিসের সাথে সম্পর্কযুক্ত, এটা মনে রাখবা যে মিওসিস কোষ বিভাজনে কিন্তু বৈচিত্র্য তৈরি হয়। তারপর এই যে অভিব্যক্তি, অভিব্যক্তি বলতে এই যে বৈচিত্র্যের কারণে বিভিন্ন যে ধারা প্রবাহ, এটাকে বলা অভিব্যক্তি। এই অভিব্যক্তি এটাও কিন্তু মিওসিসের সাথে রিলেটেড। তারপর যে গ্যামের সৃষ্টি তো জানেন, গ্যামের তো মিওসিসে সৃষ্টি হবে, বংশবৃদ্ধি মিওসিসে হবে। আর একটা পয়েন্ট আছে যৌনক্রম। যৌনক্রম বলতে জীবের কিছু সময় হ্যাপ্লয়েড থাকে, কিছু সময় ডিপ্লয়েড থাকে, এই যে ব্যাপারটা, এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হইতে গেলে তো তোমার মিওসিস দরকার, তাহলে ওইখানেও মিওসিসের ভূমিকা আছে। আর মেন্ডেলের সূত্র মোটামুটি মিওসিস ছাড়া তুমি ব্যাখ্যা করতে পারবে না, সব ব্যাখ্যা কিন্তু মিওসিসের মাধ্যমে করা হয়। তাহলে এই তোমাদের এই চ্যাপ্টারে এই অংশটুকু আমাদের, আবারও বলতেছি, মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1-এর যে স্টেপগুলো বা যে পয়েন্টগুলো, ওইগুলোই তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, বাকি তেমন কিছু দরকার নেই। আর এই চ্যাপ্টারের শেষে নিজ দায়িত্বে তোমরা মাইটোসিস মিওসিসের পার্থক্য সুন্দর করে পড়ে ফেলাবা। অলরেডি সব কিছুই বলছি, তারপরে তোমরা পড়ে ফেলাবা। তো একটা পার্থক্য আমি একটু বলবো যেটা একটু ইউনিক তোমাদের জন্য, সেটা হলো যে এই যে পর্যায়মধ্যক দশা, পর্যায়মধ্যক দশা হলো যে নিউক্লিয়াসের পর্যায়মধ্যক দশাটা দীর্ঘস্থায়ী থাকে, আর সেটা মাইটোসিসে দীর্ঘস্থায়ী থাকে। আর মিওসিসে যে নিউক্লিয়াসের পর্যায়মধ্যক, যে মধ্য দিকে যে দশাটা, সেটা থাকবে স্বল্পস্থায়ী। মিওসিসে এটা কম সময় হয়, যার কারণে আমরা কিন্তু ওই যে মেটাফেজ অ্যানাফেজ ওইগুলো কিন্তু তেমন পড়েই নেই। দীর্ঘস্থায়ী অনেক বেশি ছিল কোনটা, প্রোফেজ। কথা তোমরা বুঝতে পারতেছো আশা করি। শেষের দিকে একটা লাইন আছে, লাইনটা আমরা যাই না, নর্মালি সবাই পড়ায়, আমিও বলতেছি তাই, যে ওই যে পেঁয়াজের মধ্যে 16টা ক্রোমোজোম থাকে, তাই না, এই একটা। তাহলে এইটুকু বলার মাধ্যমে আমাদের কিন্তু ফুল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এর আগের ক্লাসে আমরা মাইটোসিস শেষ করেছি, এই ক্লাসে আমাদের মিওসিস শেষ। চ্যাপ্টারটা ছোট ছিল কিন্তু গুরুত্বপূর্ণ।